আমায় জমা দিব কোর্টে এবং বিয়ে করবো নিধিকে। তন্নি সহ্য করতে পারবে এই আঘাতমূলক বাক্যগুলো? মেনে নিতে পারবে সব? সাইন না করে আলমিরার খুব গোপনীয় জায়গায় লুকিয়ে রাখা ডিভোর্স পেপারটা এবার হাতছাড়া হয়ে যাবে? সারা জীবনের জন্য মুছে যাবে তাদের সম্পর্ক? আমি ডিভোর্স পেপার দিব না, মেরে ফেললেও দিব না, কখনো দিব না। পূর্বের ন্যায় এবারও কল কাটে তন্নি। অর্ণব সিগারেটের শেষ টান দিয়ে বাকি অংশ ছুঁড়ে ফেলে। ছাদের রেলিং পেরিয়ে বাইরে চলে যতপর আসমানের পানে তাকিয়ে ধোয়া উড়াতে থাকে। বিড়বিড় করে বলে, ডিভোর্স পেপার তোর থেকে নিব না আমি, নিব তো তোকে। ধৈর্যের বাঁধ ভেঙেছে আমার, মন শরীর দুটো চাইছে তোকে। একবার সামনে ট্রাস্ট মি, বাসন না করে তোকে যেতে দেব না। পরপর ফোন বেজে ওঠে অর্ণবের। স্ক্রিনে আকাশ নামটা ভেসে উঠেছে। রিসিভ করে অর্ণব। আরেকটা সিগারেটে আগুন জ্বালিয়ে বলে, বল। কালকে কি সত্যি আসবি? আম্মু আব্বুকে নানু বাড়ি পাঠাবো। ভয়ার্ত কণ্ঠস্বর আকাশের। ভীষণ ভয়ে আছে সে। অর্ণব তাকে দায়িত্ব দিয়েছে বাসা খালি করার, অর্থাৎ আকাশের বাবা মাকে কোথাও পাঠিয়ে দিতে এবং বাসর সাজাতে। কাল নাকি অর্ণব তার বউকে নিয়ে বাসর করবে আশিকের বাড়িতে। অবশ্যই আশিক জানে উকিলের মেয়ের সাথে অর্ণবের বিয়ের কথা, ঝামেলার কথাও জানে। এবার অর্ণবকে বাসর করার সুযোগ দিয়ে বিপদ ডেকে আনবে না তো? পাঠাস না, আমার আর আমার বউর রোমান্স দেখে হাততালি দেওয়ার জন্য রেখে দে। শুকনো ঢোক গিলে আশিক, দিয়েছি, ফুলও কিনেছি। গ্রেট, বিকেলের আগে সাজানো কমপ্লিট করবি। আর একটা সাউন্ড বক্সের ব্যবস্থা করবি। বউয়ের যে তেজ, সাউন্ড বক্স ছাড়া ধরা ছোঁয়া যাবে না। আশিক সম্মতি জানিয়ে কল কাটে আর মনে মনে বলে, তন্নি বইন ভালো, তোর কপালে দক্ষণ আছে। বরাবরের মতো আজকেও তন্নি বাবার সাথে বেরিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। তামিম রয়েছে সাথে। তারেক এক হাতে তামিমের হাতটা শক্ত করে ধরেছে, অপর হাতে তন্নির হাত ধরেছে। রাস্তাঘাটে আজকে যানবাহনের চলাচল বেশি বেশি হবারই কথা, কেননা এমপির ভোট চলে এসেছে নিকটে। আজ বাদে কাল ভোট হবে। প্রতিটা দলের প্রচারণায় নেমেছে। মাইকে সারাক্ষণ বেজে চলেছে ভোটের জন্য বানানো গানগুলো। তারেক বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে। এসব প্রচারণা তার অপছন্দ। তন্নি নজর ঘুরিয়ে ঘুরিয়ে আনোয়ার চৌধুরীর পোস্টার দেখে যাচ্ছে। দারুণ হয়েছে পোস্টার, সুন্দর লাগছে আনোয়ার চৌধুরীকে। কতদিন সামনাসামনি দেখা হয় না মানুষটিকে। ভোটের দিন দেখা হবে নিশ্চয়ই। তন্নি ভোটার হয়েছে, সেও তো যাবে ভোট দিতে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তন্নির। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে তন্নি। সাগর দাঁড় করিয়ে রেখেছে তাকে, বলছে, 5 মিনিট দাঁড়াও, আমি আসছি। হঠাৎই তন্নির নজর পড়ে রাস্তার পাশে কালো রঙের জিপের সামনে দাঁড়িয়ে আছে অর্ণব। শুধু দাঁড়িয়ে নেই, কথা বলছে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির সাথে। মেয়েটি হচ্ছে নয়না। তন্নি ভেঙচি কেটে নজর ফিরিয়ে নেয়। নিশ্চয়ই এখন নিধিকে রেখে নয়নাকে ধরেছে। চরিত্রহীন একটা ভেবে ফেলে সাগরের জন্য দাঁড়াবে না, একাই চলে যাবে। ভাবনা শেষে হাঁটতে শুরু করে। দুপা বাড়ানোর পরে হাতে টান অনুভব করে। কপাল কুঁচকে পেছনে তাকায় তন্নি। নয়না হাত ধরেছে তার। হতাশ হয়ে তন্নি ভেবেছিল অর্ণব ধরেছে। সরি আপু, সেদিন না বুঝেই বলে ফেলেছি। তন্নি হাত ছাড়িয়ে নেয় নয়না থেকে। পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয় নয়নাকে। তোমার পায়ের লোমগুলো কি বাজে দেখতে। ছোট ড্রেস পরলে অ্যাটলিস্ট লোমগুলো রিমুভ করে পড়তে হয়। নয়না লজ্জা পায়। অর্ণবের চোখ দুটো বড় বড় হয়ে যায়। আশেপাশের কিছু মানুষ হাসতে থাকে। পর মুহূর্তে তন্নি বলে, সরি আর না বুঝেই বলে ফেলেছি। মিষ্টি হেসে চলে যায় তন্নি। পেছনে দৌড় দেয় অর্ণব। ভাগ্যবোধে আজকে তন্নির সহায় ছিল না, তাই কোনো অটোরিকশা বা সিএনজি খুঁজে পায় না। কাঠফাটা রোদ্দুরে পিচ ঢালা রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক দৃষ্টি ঘোরাতে থাকে অনবরত। যতদূর দৃষ্টি যাচ্ছে শুনশান নীরবতা ছাড়া কোনো যানবাহন কিংবা মানুষের আনাগোনা নেই। থাকবে কি করে? ভার্সিটির পেছন দিকেটা, এখানে সচরাচর গাড়ি চলাচল করে না। কলেজ ছুটির পরে 2-4টা রিক্সা সিএনজির দেখা পাওয়া যায়, তবে আজকে অনেকক্ষণ আগেই কলেজ ছুটি হয়, ফলে সব চলে গিয়েছে। হতাশার নিঃশ্বাস ফেলে তন্নি। ওড়না দ্বারা রোদের আড়াল করতে চায় মুখখানা, তবে পারে না। পাতলা ওড়না ভেদ করে সূর্যমামা চোখে বিঁধে ইতিমধ্যেই ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। মনে মনে কয়েকটা কঠিন গালি আওড়ায় সূর্যের উদ্দেশ্যে। শুনল কি সূর্যমামা? অর্ণব গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে তন্নিকে। অগোছালো রমণীকে বেশ লাগছে, নজর ফেরানো দায়। মানতেই হবে ভারী রূপবতী হয়েছে মেয়েটা। আগে এতটা ফর্সা ছিল না, শ্যাম বর্ণের ছিল, এখন ধবধবে ফর্সা হয়ে গিয়েছে। এখন পর্যন্ত চুল দেখার সৌভাগ্য হয়নি অর্ণবের। আগের মতোই লম্বা আছে নাকি কেটে ফেলেছে? চুল কাটলেই অহংকারী বাপের অহংকারী কন্যাকেও অর্ণব চৌধুরী কেটে ফেলবে। অর্ণব বড় বড় পা ফেলে এগিয়ে আসে তন্নির নিকট। সামনে গিয়ে দাঁড়ায়। তন্নির নজর পড়ে। ছোট ছোট চোখ করে তাকায়। আমার ওয়ালেট। হাত পেতে চায় অর্ণব। তন্নি কাঁধ হতে ব্যাগ নামিয়ে চেন খুলতে যায়, তবে কিছু একটা ভেবে খুলে না। আবারও কাঁধে ব্যাগ নিয়ে বলে, আপনার সাথে 5 মিনিট কথা বলবো, আসুন আমার সাথে। বলতে বলতে পা বাড়ায়। অর্ণব ও তন্নির পেছন পেছন যায়। 10 মিনিটের মতো হাঁটার পরে রিক্সার দেখা মেলে। পরপর দুটো রিক্সা ওদের দিকেই আসছে। তন্নি হাত উঁচু করে রিক্সাওয়ালাদের থামায়। একটা রিক্সায় নিজে বসে পড়ে এবং অপর রিক্সায় অর্ণবকে উঠতে বলে রিক্সাওয়ালাকে বলে, রিক্সা ফলো করুন। অর্ণব কথা না বাড়িয়ে উঠে পড়ে। রিক্সা ফলো করতে থাকে।
দীর্ঘ 40 মিনিট পরে রিক্সা থামে পদ্মা নদীর সামনে। তন্নি নিজ রিক্সা সহ অর্ণবের রিক্সার ভাড়াও পরিশোধ করে দেয়। এবারে অর্ণব চুপ। রিক্সাওয়ালারা চলে যায়। তন্নি গিয়ে দাঁড়ায় পদ্মা নদীর একদম পার ঘেঁষে। অর্ণবও এগিয়ে তন্নির পাশাপাশি গিয়ে দাঁড়ায়। আমার পিছু কেন নিচ্ছেন? অর্ণব বোধহয় একটু বিরক্ত হলো। তো এক্সকিউজ মি, তোমার পিছু আমি নেইনি, বরং তুমি এনেছো এখান অব্দি। তামিমকে দিয়ে ওয়ালেট পাঠালেন, মানে এটার মানে কি? এটা পিছু নেওয়া নয় কি? তন্নির কণ্ঠে তেজ স্পষ্ট। আসমানের পানে তাকায় অর্ণব ধীর গলায় জবাব দেয়। কথা বলতে চাচ্ছিলাম তোমার সাথে। কেন কথা বলতে চাইবেন? আমাদের কথা তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে অর্ণব তাকায় তন্নির মুখ পানে। প্রেম আলাপ করতে চাচ্ছিলাম না। সাগরের পেছনে আঠার মতো লেগে আছো তুমি। তোমার সুবিধাবাদী বাপ সাগরের ঘাড়ে তোমাকে চাপাতে যাচ্ছে। রাগ হয় তন্নির। এটা বলতে এসেছেন উনি? সাগরকে বিয়ে করব আমি। সে করবে আমি জানি। বেটার পাইলে গলা জড়িয়ে ধরার স্বভাব তোমার এবং তোমার বাপের, সেটা জানা আছে আমার। অথই সাগরকে পছন্দ করে, সেটাই বলতে চেয়েছিলাম। তোমাদের লোভে আমার বোন কষ্ট পাবে। চোয়াল শক্ত করে ফেলে তন্নি, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, আঁখি টলমল করছে। বেটার খুঁজিনি কখনো। বেটার পেয়ে ভাবনা চিন্তা না করে সিদ্ধান্ত নেওয়ার মতো বোকা নই আমি। মানুষের ইমোশনের দাম আছে আমার কাছে। নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিই না, অমানুষের মতো। বলতে বলতে দুই গাল বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা পানি। অর্ণবের মাথা বিগড়ে যায়। দুই হাতে শক্ত করে ধরে তন্নির দুই বাহু ঝাঁকিয়ে বলে, আমার মতামত তোমার উপর চাপিয়েছি? তোমার মত ছিল না আমি অমানুষ। একটা ছেলে সারাক্ষণ তোমার পিছু পিছু ঘুরঘুর করছে, রাতে তোমার রুমে যাচ্ছে, চুমু দিচ্ছে, অথচ তুমি চুপচাপ মেনে নিলে। কঠোর গলায় কখনো কিছু বললে প্রয়োজন মনে করলে না। সম্মতি না থাকলে অবশ্যই কঠোর হতে। তন্নির বাহু ছেড়ে দেয় অর্ণব। একই সুরে আবারও বলে ওঠে, ওহো, ছেলেদের ছোঁয়া ভালো লাগে খুব, সেক্স করতে ইচ্ছা করে, কিন্তু বিয়ে করতে ইচ্ছা করে না। বিয়ে করলে তো একটা ছেলের সাথে থাকতে হবে। এখানে প্রবলেম ছিল তোমার, তাই অমানুষ পদবি পেলাম। ভুল আমারই, বিয়ে করেই ভুল ছিল। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে তন্নি। শরীর কাঁপছে। এমন জঘন্য কথা অর্ণব বলতে পারে ধারণা ছিল না তার। অস্ফুরণ কণ্ঠে তন্নি বলে ওঠে। আপনার এই মুখটা আর কখনো দেখাবেন না আমায়। তরতর করে বেড়ে যায় তো অর্ণবের রাগ। খপ করে ধরে তন্নি ডান হাত। আল্লাহর কসম, আজকের পর থেকে তোর সামনে আমি আসবো না। অথবা এর জীবনকে তোকে নষ্ট করতে দিব না। জাস্ট চুপচাপ আমার সাথে চল। বলতে বলতেই টেনে নিয়ে যেতে থাকে তন্নিকে। তন্নি প্রতিবাদ করতে পারে না। কান্না আটকানোর চেষ্টা চালিয়ে পা বাড়াতে থাকে অর্ণবের সাথে। আশিককে অর্ণব গাড়ি নিয়ে আসতে বলেছিল। মেন রোডে উঠতেই আশিকা সহ গাড়ির দেখা মিলে। ওদের আসতে দেখে গাড়ির দরজা খুলে দেয় আশিক। অর্ণব তন্নিকে ছুঁড়ে মারে গাড়িতে, তারপর নিজেও বসে পড়ে। আশিক শুকনো ঢোক গিলে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানো শুরু করে। 10 মিনিটের মধ্যে আশিকের বাড়ির সামনে গাড়ি থামে। অর্ণব দরজা খুলে নেমে পড়ে। তন্নি মৃদুস্বরে বলে, আমাকে এখানে আনার মানে কি? গড প্রমিস করছি, প্রশ্ন ছাড়া আজকের রাতটা আমাকে দিবি। কাল থেকে তোর মুক্তি। আমি কোনো খারাপ মেয়ে নই যে। তন্নির মুখের কথা কেড়ে নিয়ে অর্ণব বলে ওঠে, আই নো দ্যাট তুমি ভালো মেয়ে নাও। বিয়ে করেছি তোকে, এখনো ডিভোর্স হয়নি। হক আছে আমার। চুপচাপ আমার কথা মেনে নিলে ডিরেক্ট চলে যাব। হাঙ্গামা বাঁধিয়ে দেবো তারেক রহমানের সাথে। বিরক্তির নিঃশ্বাস ফেলে তন্নি নেমে পড়ে গাড়ি থেকে। অর্ণবের আগে আগে ঢুকে পড়ে বাড়িতে। আশিক দরজা খুলে দিয়ে চলে গিয়েছে। তন্নি ঢুকে পড়ে বাড়িতে। প্রথমেই নাকে লাগে গাঁদা ফুলের ঘ্রাণ, পরপর বেলি এবং নাম না জানা বিভিন্ন ফুলের গন্ধ। রুমটা যেন ফুলের গন্ধে মম করছে। উৎস খুঁজতে তন্নি পা বাড়ায় বেডরুমের দিকে। যা ভেবেছিল তাই, বাসর সাজানো হয়েছে। মনের মধ্যে ভয় দানা বাঁধে তন্নি। লোকটা উল্টাপাল্টা কিছু করবে কি? তখনই নিজের ঘাড়ে কারো নিঃশ্বাসের অস্তিত্ব টের পায়। পরপর পেটে হাতের ছোঁয়া চমকায়। তন্নি ছিটকে দূরে যেতে নেয়। শক্ত হাতের বাঁধনে আটকা পড়ে। কামিজের ফাঁকে হাত বুলিয়ে দেয় অর্ণব। তন্নি কাঁপাকাঁপি গলায় বলে, আজ না অর্ণব, প্লিজ। শোনে না অর্ণব। তন্নির কাঁধ হতে ব্যাগ নিয়ে সেটা ফেলে দেয় ফ্লোরে। ওড়না টেনে সেটাও ফেলে দেয়। অতঃপর মুখ ডুবিয়ে দেয় তন্নির গলায়। কুচকুচে কালো তিলে একের পর এক চুমু খেতে থাকে। তন্নি নিজের সবটুকু শক্তি দিয়ে অর্ণবকে ছাড়ানোর চেষ্টা করতেই বক্ষদেশে চাপ অনুভব করে। যত ছটফট করছে চাপের প্রবণতা তত বাড়বে। ব্যথা পাচ্ছে, বেশ থেমে যায়। চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে। অস্ফুরণ স্বরে আর্তনাদ করে ওঠে। অর্ণব বোধহয় একটু বেশি বেপরোয়া হয়ে উঠল। মুহূর্তেই তন্নিকে কোলে নিয়ে বড় বড় পা ফেলে বিছানার কাছে আসে। ফুলে সজ্জিত বিছানায় শুইয়ে দিয়ে নিজেও আধা শোয়া হয়। তন্নি অসহায় গলায় আবারও বলে ওঠে, আজ না অর্ণব, প্লিজ প্লিজ অর্ণব, ছেড়ে দিন। আমি
আপনি যা বলবেন তাই শুনবো, আজকে না প্লিজ। অর্ণব বাঁকা হাসে। আপাতত আমার সঙ্গ দিতে বলছি। বর্ষণমুখ সন্ধ্যা, বৃষ্টির ঝমঝম আওয়াজ দারুণ রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করেছে। ব্যালকনির দরজা খোলা থাকার সুবিধার্থে ঝিরিঝিরি বাতাস বইছে গোটা কক্ষ জুড়ে। সেই বাতাস কাঁপিয়ে তুলছে তন্বীর সত্তা। ফুলের সুবাস, অর্ণবের বেসামাল ছোঁয়া এবং প্রকৃতির হৃদয়ে কাঁপানো হাওয়া, তিনটেই বিষাক্ত লাগছে তন্বীর নিকট। ভয় দানা বেঁধেছে মনে। বেপড়া অর্ণবের ছোঁয়া গভীরের থেকেও গভীর হয়ে উঠছে। কিছু মুহূর্তেই তন্বীকে বেসামাল করে দিয়েছে। অনুভূতির জোয়ারে ভাসছে সে। ভালো লাগছে ভীষণ, আবার খারাপও লাগছে। মন বলছে যা হচ্ছে হতে দে, শরীর বলছে এখনই থামা, না হলে তোর বিপদ। তন্বীর আঁখিতে অশ্রু জমেছে। ধরে আসা গলায় রিনরিনিয়ে বলে, আপনি যা বলবেন তাই শুনবো, প্লিজ ছাড়ুন আমায়, পিরিয়ড চলছে আমার। মুহূর্তে সরে যায় অর্ণব, তন্বীর পাশে শুয়ে পড়ে। দৃষ্টি রাখে সাদা রঙের দেয়ালের পানে। হাতের তর্জনী আঙুল দ্বারা ঠোঁট মুছে। তন্বী জোরে জোরে শ্বাস টানতে টানতে জামা ঠিক করে নেয়। এতক্ষণ বোধহয় ঘূর্ণিঝড় বয়ে গেল। যা বলবো শুনবি বললি? অনবরত মাথা নেড়ে সম্মতি জানায় তন্বী। বাঁকা হাসে অর্ণব। দ্বিতীয় বিয়ে করব। অনুমতি দিবি কাগজে কলমে? উঠে বসে তন্বী। দাঁতে দাঁত চেপে তাকায় অর্ণবের মুখ পানে। তেজি ঈশ্বরে জবাব দেয়, 5টা করলেও আমার সমস্যা নেই। বা হাতের উপর ভর দিয়ে আধা শোয়া হয় অর্ণব। ফকফকে সাদা লাইটের আলোতে তন্বীকে একটু বেশি ফর্সা দেখাচ্ছে। ওষ্ঠজোড়া টকটকে লাল হয়ে উঠেছে, যেন টোকা দিলেই রক্ত গড়িয়ে পড়বে। হাসি পায় অর্ণবের, তবে হাসি চেপে বলে ওঠে, আই নো দ্যাট, বড় মন তোর। তবে 4টা করব। তোর কথা ফেলতে পারি বল? একমাত্র পরব তুই। তোর কোনো ইচ্ছা অপূর্ণ রাখবো না, পাক্কা প্রমিস। তন্বী জবাব দেয় না, গাল ফুলিয়ে বসে থাকে। তবে মনে মনে বেশ বকে দেয় অর্ণবকে। ইচ্ছে তো করছে লোকটার 2 গালে 4টা থাপ্পড় মেরে ঝাঁকড়া চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে, বিলায় চোখ দুটো গালিয়ে দিতে, আর উঁচু নাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে একখানা ঘুষি মেরে দিতে। কিন্তু এসব করলে কি আর বেয়াদব লোক চুপচাপ বসে থাকবে? কখনোই না। দ্বিগুণ আঘাত করবে তন্বীকে। ঢের জানা আছে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। তন্বীর থেকে জবাব না পেয়ে একই সুরে আবারও অর্ণব বলে ওঠে, জাস্ট মি মায়াবতী। বউ ছাড়া আমি জাস্ট থাকতে পারছি না। 29 বছর নারী শরীরের স্বাদ গ্রহণ করেনি, আর কত? এবার তো উচিত। অর্ণবের কথা শুনে তন্বীর মুখ থেকে আপনা আপনি ছি শব্দটা বেরিয়ে আসে। মুখ বাঁকায় অর্ণব। দ্বিতীয় বিয়ে করি খালি 1 মাসের মধ্যে বাচ্চা আসার মিষ্টি খাওয়াবো তোকে। তন্বী দাঁড়িয়ে পড়ে। এসব ফালতু কথা শুনতে ইচ্ছা করছে না। গুটি গুটি পায়ে এগিয়ে যায় জানালার কাছে। হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করে। তখনই জোরে বাতাস বয় এবং হাতের কোনোই অবধি ভিজে যায়। হাসি ফুটে ওঠে তন্বীর মুখে। অর্ণব এসে দাঁড়ায় তন্বীর পাশে। হাসি মুখখানা দেখে বলে, প্রতিদিন বারবার কল করবে আমায়, আমি রিসিভ করবো না, তবুও করবি। কেটে দিব তবুও করবি, বকা দিব তবুও করবি। তন্বী ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় অর্ণবের মুখ পানে। অতঃপর নজর ফিরিয়ে বলে, ফোন নেই আমার। তোর টাকলু বাপকে কিনে দিতে বলবি। তন্বীর খুব করে বলতে ইচ্ছা করছে, কেন রে? আমার বাপ কেন কিনে দেবে? শালা তুই বিয়ে করেছিস, তুই কিনে দিবি। কিন্তু এই কথা বললে লাগাম ছাড়া বেয়াদব কি বলে উঠবে আল্লাহ জানে। বললেন 1 রাত আপনার সাথে থাকলে আর মুখ দেখাবেন না। থাকলি কই? দাঁতে দাঁত চেপে বৃষ্টির নামে থাকলি তো। তন্বী কিছু বলবে তখনই অর্ণবের ফোন বেজে উঠে। পকেট হতে ফোন বের করে। আমার দ্বিতীয় বউ শ্বশুর কল করেছে, একটু কথা বলে আসি, ঠিক আছে? তন্বী ভেঙচি কেটে জবাব দেয়। অর্ণব কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসে আনোয়ারের গম্ভীর কণ্ঠস্বর। কোথায় তুমি? পাপা বিয়ে করবো, বউ ছাড়া থাকতে পারছি না। তন্বী চোখ পাকিয়ে তাকায় অর্ণবের মুখ পানে। আনোয়ার কেসে ওঠে। ফিরে এসো। সকালে ফিরবো, তুমি মেয়ে দেখো। একটা না করছো বিয়ে? প্রথম বউ অনুমতি দিয়েছে তো, কাল টাকলু শ্বশুরের থেকে অনুমতি নেব। তুমি জলদি মেয়ে খোঁজো। কই টাকা ইনকাম করো তুমি, যে 2টো বিয়ে করার স্বপ্ন দেখছো? বিয়ে তো আমার ইনকাম সোর্স। প্রথম বউয়ের বাড়ি থেকে যৌতুক এনে দ্বিতীয় বিয়ে করবো। পর খাওয়াবে কি? আদর ভালোবাসা চুমু। তখনই কল কেটে দেয় আনোয়ার। অর্ণব হেসে ফেলে। চোখে হাত দিয়ে হাসতে হাসতে বসে পড়ে। বাবার পেছনে লাগতে দারুণ লাগে। তন্বী কিছু বলতে গিয়েও বলে না। ধুপধাপ পা ফেলে বেরিয়ে যায় রুম থেকে। পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। একটা মানুষ কতটা বেয়াদব হলে বাবাকে এসব কথা বলতে পারে। বরাবরই তন্বীর বৃষ্টি বেশ পছন্দ। আজকে বিরক্ত লাগছে। সেই সন্ধ্যা শুরু হয়েছে, এখন বাজে সকাল 9টা। কমার নামই নিচ্ছে না। একাধারে অনবরত গড়িয়ে পড়ছে। বাসায় ফিরতে হবে তন্বীর। গতকাল এই রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছে, আর খোলেনি। অর্ণব অবশ্য ডাকাডাকিও করেনি। এই রুমটা বোধহয় আশিকের, দেয়ালে বড় করে আশিকের ফটো টাঙানো। তন্বী গুটি গুটি পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, দৃষ্টি রাখে আসমানের পানে।
গোটা আসমান জুড়ে মেঘের বসবাস। আজকে আর বৃষ্টি ধরবে বলে মনে হচ্ছে না। তন্নি বিড়বিড় করে বলে, বৃষ্টি বোধহয় চাচ্ছে না, আমরা দূরে চলে যাই। পরপর অর্ণবের কণ্ঠস্বর ভেসে আসে, ধীর গলায় ডাকছে। সকিনার মা দরজা খোলো, ব্রাশ এনেছি তোমার জন্য। ঝমঝম বৃষ্টির শব্দে প্রকৃতি মুখরিত, কখনো শব্দ বাড়ছে তো কখনো কমছে। ক্ষণে ক্ষণে আসমানে বিদ্যুৎ চমকাচ্ছে, গাছপালা বোধহয় ভেঙে চড়ে যাচ্ছে বাতাসের বেগে। ইতিমধ্যে আশিকের ব্যালকনি ভিজে পুরো একাকার হয়ে গেছে। তন্নি রুমের ঠিক মাঝখানটায় হাঁটু মুড়ে বসে আছে, হাঁটুর উপরে হাত দুটো ভাঁজ করে রেখেছে, তারপর হাতের উপর মাথা, দৃষ্টি সামনের বাড়িটার দিকে। ওই বাড়ির ব্যালকনি একটু বেশি সুন্দর, ফুলে ফুলে সেজে উঠেছে। সে ফুলের গায়ে এবং গাছ ভর্তি পানির বিন্দু বিন্দু ছোঁয়া, যেন গাছ ঘেমে উঠেছে। একটা ছোঁয়া দিলেই টুপটাপ সেই পানি ঝরে পড়বে। তন্নি খুব করে ইচ্ছা করছে ওই ব্যালকনিতে প্রবেশ করতে, গাছগুলো ঝাঁকিয়ে হাত বাড়িয়ে পানির স্পর্শ পেতে, কিন্তু সেটা কি আর সম্ভব? তবে নিজের ব্যালকনি এভাবে সাজানোর ফোন দিয়ে টেপ ফেলে মনে মনে বাড়িতে ফিরেই বাবার কাছে আবদার করবে ফুল গাছের। তবে আজকে কি আর বাড়ি ফেরা হবে? বরাবরই তন্নির বৃষ্টি খুব পছন্দ। বৃষ্টির ফোঁটায় জমিন ভিজে উঠলে তন্নির মন পুলকিত হয়ে ওঠে, হাত বাড়িয়ে স্পর্শ করতে ভুলে না লোভনীয় পানি। খিলখিল হাসি লেপ্টে থাকে অধর জুড়ে, কিন্তু আজকে ভালো লাগছে না। চিন্তায় বুক কাঁপছে। গোটা একটা রাত কাটিয়ে দিল বাড়ির বাইরে। বাবা মা নিশ্চয়ই ভীষণ চিন্তা করছে, বাড়ি ফিরলে বকবে, জবাব চাইবে। কি বলবে তন্নি? অর্ণব নামটা বললেই খেপে যাবে বাবা। তারেক রহমান যদি পৃথিবীতে সব থেকে বেশি কাউকে অপছন্দ করে থাকে সেটা হলো অর্ণব। তন্নি ভেবে পায় না এতটা অপছন্দের কারণ। সকিনার মা বারবার দরজা কেন বন্ধ রাখো, খোলো জলদি। চমকায় বোধ হয় তন্নি, চট করে মাথা তুলে। বেমালুম ভুলেই গিয়েছিল এই বাড়িতে সে ছাড়াও অন্য কেউ রয়েছে। গাল ফুলিয়ে দাঁড়িয়ে পড়ে সে, ওন্না ঠিকঠাক করে দরজা খুলে। অর্ণবের এক হাতে পেস্ট ব্রাশ আর এক হাতে খাবারের প্যাকেট। ব্রাশ করে এসো, খাবো। মুখ বাঁকিয়ে তন্নি শুধায়। আপনি খাবেন তো আমি কেন ব্রাশ করব? তন্নির কপালে হাত ঠেকিয়ে পিছন দিকে ঠেলে দেয়, তারপর রুমে ঢুকতে ঢুকতে জবাব দেয়। আমি হলাম সুই সুতো, কদুলাও চাঁদতারাদের মতো। নিশ্চয়ই তোমার মোটা মাথায় ঢুকলো না জ্ঞানী অর্ণবের বিবরণ। তোমার দাঁত আর আমার দাঁত, তুমি ব্রাশ করলে আমার ব্রাশ করা হয়ে গেল। শুনুনি, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, তখন তোমার ব্রাশ করতে হবে না। কেন জিজ্ঞাসা করো? তন্নি জিজ্ঞাসা করে না, বুকে হাত গুজে ছোট ছোট নয়নে দেখতে থাকে অর্ণবকে। তন্নি থেকে জবাব না পেয়ে অর্ণব নিজে নিজেই বলে দেয়, ওই যে বললাম, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, তখন আমরা তিনজন স্বামী স্ত্রী হব। দ্বিতীয় বউ ব্রাশ করা মানে তোমার আর আমার ব্রাশ করা হয়ে গেল। দীর্ঘ শ্বাস ফেলে তন্নি। অর্ণবের থেকে ব্রাশ পেস্ট নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। অর্ণব আলতো হাসে। তোমাকে আর তোমার টাকলু বাপকে যদি সোজা না করছি, তাহলে আমার নামও অর্ণব চৌধুরী নয়। বৃষ্টি কমেছে। কিছুক্ষণ আগে মেঘে ঢাকা আসমানে সূর্যের দেখা মিলেছে। আশিক খাবার নিয়ে এসেছে। পরপর কয়েকবার কলিং বেল বাজিয়ে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু দরজা খোলার নাম নেই। সারা রাত নির্ঘুম কাটিয়ে সিনেমা হলে ঘুম চোখে টলমল করছে। বিরক্ত হয়ে এক চাপা কলিং বেল বাজতেই থাকে। অর্ণব তখন দরজা খুলে দেয়, মুখে তার ব্রাশ। কি ভাই, ভদ্রলোকের বাড়িতে এভাবে গুন্ডার মতো কলিং বেল কেন বাজাচ্ছেন? আশিক অসহায় দৃষ্টিতে তাকায় অর্ণবের মুখ পানে। হাতে থাকা খাবারের প্যাকেট উঁচু করে দেখায়। অর্ণব ছোঁয়া মেরে প্যাকেট নিয়ে নেয়। বিকাল অবধি কোথাও একটা থেকে আয়, ডিস্টার্ব করবি না। নিজ বক্তব্য শেষ করে দরজা আটকে ফেলে অর্ণব। আশিক স্তব্ধ হয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে, অতঃপর বিড়বিড় করে বলে, টাগলু উকিল কেন নিজের আদরের কন্যা বয়সকে নিতে চায় না? স্পষ্ট বুঝলাম আজকে। ফ্রেশ হয়ে নিজের লম্বা চুলে চিরুনি লাগিয়েছে তন্নি। বিনুনি করতে গিয়ে বিরক্ত হয়। এত বড় চুল বিনুনি করা চারটিখানি কথা। শেষমেশ হাত খোপা করে নেয়। খিদে পেয়েছে বেশে, গতকাল সকালে খেয়েছিল। লেজ ছাড়া বাদর রাতে আর খেতে সাধলো না। একদমই ম্যানার্স জানে না লোকটা। জানবে কি করে বেয়াদব কিনা? কয়েকবার মুখ বাঁকায় তন্নি। সাহস থাকলে বেয়াদব লোকটাকে মাথায় তুলে আছর মারত। সকিনার মা, খেতে আসো। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে তন্নি। নাম কি আর পেল না? শেষমেশ সকিনার মা, এটা কোনো নাম হলো? গাল ফুলিয়ে তেড়ে যায় ডাইনিংয়ে। সেখান থেকে টুংটাং আওয়াজ ভেসে আসছে। অন্য প্লেটে খাবার সাজিয়েছে এবং গ্লাসে পানি ভরছে। তন্নি মনে মনে ভেবেছিল অনেক কিছু বলবে, তবে মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলে। খাবার দেখে বোধহয় সব ভুলে গেল। চটজলদি চেয়ার টেনে বসে পড়ে আর পরপর লোকমা তুলে প্লেট খালি করার যুদ্ধে নেমে পড়ে। বর্ষণ মুখর দিন, গরম গরম খিচুড়ি আর গরুর মাংস, আহা! শরীর মন দুটোই তৃপ্তি পায়। অর্ণব গালে হাত দিয়ে তন্নির খাওয়া দেখতে থাকে। আগের মতোই টুকে টুকে খায় না। লজ্জা পেয়ে মাথাও নুইয়ে ফেলে না। দিন বদলানোর সাথে সাথে কি মেয়েটা লজ্জাগুলো খেয়ে ফেলেছে? ফেললে ভালোই হয়েছে, অত্যন্ত রোমান্স করার সময় ঝামেলা হবে না।
ভাবতে ভাবতে নিজেও খাওয়া শুরু করে। তারেক রহমানের বাড়িতে লোকজনের আনাগোনা। কয়েকটা কেসের ব্যাপারে তারা আলাপ করতে এসেছে। গতকাল বাসায় ছিল না, কোর্টেও যেতে পারেনি, সেজন্যে আজকে ভিড় জমেছে। উঠোনে চেয়ার পেতে বসেছে তারেক রহমান। তার মুখোমুখি কয়েকটা চেয়ারে বসে আছেন বাকি সবাই। তামিম দরজার পাল্লা ধরে ঝুলছে, দৃষ্টি তার পাশের বাসার গেটের পানে। সেখানে তামিমের 4 নম্বর গার্লফ্রেন্ড আয়রা বসে আছে। হাতে তার একখানা টকটকে লাল গোলাপ। গোলাপটা মূলত তামিমই আনতে বলেছে। স্কুল থেকে ফেরার পথে আয়রার চুলের মুঠি ধরে থ্রেট করেছে, কড়া গলায় বলেছে, আমার জন্য গোলাপ না আনলে তোর দাঁত ভেঙে ব্লেন্ডারে গুঁড়ো গুঁড়ো করে তাতে মধু আর কাসুন্ডি মিশিয়ে জুস বানিয়ে খাবো, আমি বলে দিলাম। বেচারা আয়রা ভয় পেয়ে গোলাপখানা চুরি করেছে তার ভাইয়ের বারান্দা থেকে। এখন সেটা তামিমকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু তামিম আটকা পড়েছে বাবার জন্য। এখন বাসা থেকে বের হতে গেলে টাকলু বাপ তার ঠ্যাং ভেঙে নেহারি বানিয়ে তাকেই খাওয়াবে। মনে মনে বিরক্ত হয় তামিম, আফসোসের সুরে বিড়বিড় করে বলে, প্রেম করো, শান্তি পাচ্ছি না। কাবাবে হাড্ডির মতো বাপটা মাঝখানে বসে আছে, কবে একটু শান্তি পাবো? কপালে কি বিয়ে লেখা নাই আল্লাহ? তামিমের ভাবনার মাঝে খেয়াল করে গেট দিয়ে অর্ণব ঢুকছে। মুহূর্তে হাসি ফুটে ওঠে তামিমের ঠোঁটের কোণে। দরজা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। অর্ণব সোজা গিয়ে তারেক রহমানের পায়ের কাছে এসে পড়ে এবং তারেক রহমানকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে ওঠে, আমি দ্বিতীয় বিয়ে করার জন্য আপনার কাছে অনুমতি নিতে এসেছি শ্বশুরমশাই। আপনার মেয়ে অনুমতি দিয়েছে, এখন আপনি মাথা নাড়াইলে ঘরের বউ তুলবো। মেয়েও পছন্দ করে ফেলেছি। ভরা মজলিসে তারেক বিপাকে পড়ে যায়। সকলের দৃষ্টি তার পানে, চোখে মুখে প্রশ্ন। তারেকের ইচ্ছে করছে বেয়াদব ছেলেটাকে জুতা পেটা করতে। অর্ণব তারেকের নীরবতা দেখে বলে, অনুমতি দিয়েছেন বুঝি আব্বা? আপনার মতো ভালো মানুষ অনুমতি না দিয়ে থাকতে পারে? বোঝেনই তো, ইয়াং ছেলে, 2-4টা বউ না থাকলে মাথা ঠিক থাকেন। যাই হোক, বিয়ের খরচপাতি কিন্তু আপনিই দিবেন। আমার মির্জাফর বাপ মুখের উপর বলে দিয়েছে, একটা টাকাও তিনি আমাকে দিবেন না। আপনি টাকা না দিলে আমার বিয়েটা ঠেকে যাবে আব্বাজান। অতি দ্রুত মজলিস শেষ করে তারেক। আগামীকাল দেখবেন বলে সকলকে চলে যেতে বলে। অগত্যা সবাই চলে যায়। এখন অর্ণব বসে আছে তারেক রহমানের সামনে, মুখোমুখি, চোখে মুখে তার কুটিল হাসি। তারেক বিপাকে পড়েছে বেশ। এই ছেলে বাড়ি চিনল কি করে, এই ভাবনায় আপাতত বিভোর। অর্ণব বাড়ি ফিরেছে সেই খবর পেয়ে তারেক ভেবেছিল সবটা মেনে নিবে, বসে কথা বলবে অর্ণবের সাথে এবং মেয়ের হাত তাকে দিবে। কিন্তু গত পরশু কোর্ট থেকে ফেরার পথে দেখতে পায় রাস্তার ধারে বসে সিগারেট খাচ্ছে আর তার ছেলেপুলে একটা ছেলেকে মারছে। তখনই মেজাজ বিগড়ে গিয়েছে তারেকের। সিদ্ধান্ত বদলে ফেলেছে মুহূর্তেই। মনে মনে পণ করেছে, দরকার পড়লে মেয়ে গাঙ্গে ভাসিয়ে দিব, তবু এই বিয়াদব ছেলের হাতে দিব না। অনুমতি দিচ্ছেন তো শ্বশুরমশাই? অর্ণবের কথা শুনে নড়ে চড়ে বসে তারেক। হাতে থাকা কাগজপত্র গুছিয়ে রেখে ধীরে সুস্থে শুধায়, এখানে আসলে কি করে? সিম্পল, পায়ে হেঁটে হেঁটে। আর আপনার মাথা চুল গজিয়ে কি না তা ভাবতে ভাবতে। চোয়াল শক্ত করে ফেলে তারেক। এই ছেলের সাথে সোজা ভাষায় কথা বলাই যাবে না, বিড়বিড় করে বলে, বেয়াদব একটা। অর্ণব মেকি হেসে উচ্চস্বরে বলে ওঠে, ঠিক আপনার মতো। দীর্ঘশ্বাস ফেলে তারেক। তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো, পারমিশন দিলাম। আর বিয়ের খরচ আমি বহন করব। ডিভোর্স পেপার আমি নিজ দায়িত্বে বানাবো। এ বাবা, এতদিনও ডিভোর্স পেপার বানান নাই? মহা মুশকিল তো। বাই এনি চান্স মনে মনে জামাই হিসেবে মেনে নিছেন নাকি? তারেক জবাব দেয় না, দাঁড়িয়ে পড়ে। এক পলক অর্ণবের দিকে তাকিয়ে গটগট পায়ে রুমে চলে যায়। অর্ণব মুখ বাঁকায়। রীতিমতো অপমান করলো তাকে, কিন্তু কি আর করা, শ্বশুর অপমান করেছে, কিছু তো আর বলা যায় না। তামিম দৌড়ে আসে অর্ণবের কাছে, পাশাপাশি বসে। বস, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। অর্ণব তামিমের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, শালা তো টাকলু বাপ খুশি হয় নাই। কিন্তু বস, বাবার মাথায় তো চুল আছে, টাকলো কেন বলো? তোর চোখে ভীমরতি ধরেছে, তোর বাপ টাকলু। আচ্ছা বাদ দাও, শোনো, তোমায় একটা বুদ্ধি দিচ্ছি আমি। কি বুদ্ধি? কান আগাও। অর্ণব কপাল কুঁচকে কানে গিয়ে দেয়। তামিম ফিসফিস করে বলে, আফিকে নিয়ে পালিয়ে যাও। আফি যেতে না চাইলে তুলে নিয়ে যাও। বাবা কিছু বললে তাকে বেঁধে রেখে যাও। কি বলছিস? একদম ঠিক বলছি। বড় হয়ে আমিও এমন করব। বলে বলে মেয়ে তুলব। প্রতি সপ্তাহে একটা করে বিয়ে করব। এত বউদের খাওয়াবে কি? আমি কেন খাওয়াবো? ওরা চাকরি করে আমায় খাওয়াবে। অর্ণব হেসে ফেলে, গুঁতো দেয় তামিমের পেটে। শালা তুই পারবি তোর বাপের মাথায় চুল গজিয়ে দিতে? বলছো? একদম, এখনই জানে। তোমাকে কিছু খেতে সাধলাম, কিন্তু বাবা বকবে তাই সাধলাম না। তবে আমার বউরা যখন চাকরি করে এনে টাকা আমায় দিবে, তখন তোমায় খাওয়াবো নি। আচ্ছা, সে আয়াস না খেয়ে থাকবে এতদিন? তামিমের সাথে কথাবার্তা শেষ করে বেরিয়ে যায় অর্ণব। এই বাড়িতে আসার একমাত্র কারণ ছিল তারেক রহমানের অনুমতি নেওয়া। এবার অর্ণব তার খেল দেখাবে। না কুচু বাপ আর না কুচু মেয়ের নাককে থেতলে দিবে অর্ণব।
বাড়ি ফেরার পথে তন্নির মামাতো ভাই ইভানের সাথে দেখা হয়ে যায়। সে এক প্রকার জোর করে তন্নিকে বাড়িতে নিয়ে যায়। তারেক এবং ইতি বেগমকে কল করেছিল ইভান, তারা আপত্তি করেনি, বরং বলেছে জোর করে নিয়ে যেতে। তারেক মেয়ের মন পড়তে পারে, অর্ণবকে দেখলে ঠিক মন খারাপ হবে বা কোনো চিন্তা মাথায় আসবে, তাই তার মতে কিছুদিন তন্নির নানির বাড়িতে থাকাই শ্রেয়। মামা বাড়ি ভালো লাগে না তন্নির, কেমন একটা বন্দিখানা মনে হয়। সবাই ভালোবাসে, আদর করে, যত্ন নেয়, সঙ্গ দেয়, তবুও তন্নির মন টেকে না। তাছাড়া বহুদিন যাওয়া হয় না। মামা বাড়ির সদর দরজায় পা রাখতেই তন্নির মনে পড়ে 4 বছর আগের কথা। অর্ণবের সাথে গিয়েছিল তার মামা বাড়ি, এক রাত থেকেও এসেছে। অনির কথা এখনো ভুলেনি তন্নি। এখন নিশ্চয় অনেক বড় হয়ে গিয়েছে। তন্নির মামি বিলকিস দারুণ খুশি হয় তন্নিকে দেখে। নানু ও মতিয়ারার খুশি যেন ধরছে না, বৃদ্ধা হয়েছে, হাঁটাচলা করতে পারে না তেমন, তবুও লাঠি ভর দিয়ে এগিয়ে এসেছে তন্নিকে দেখতে। বুকে জড়িয়ে খানিকক্ষণ আদরও করেছে। ছেলের বুকে তাড়া দিয়ে যাচ্ছে তন্নির জন্য ঠান্ডা পানি আনার জন্যে। বিলকিস বেগম লেবু শরবত গুলে আনে। মামাতো বোন ইভা কোলে চড়ে বসে আছে তন্নির। ইভার বয়স 4 বছর। অবশেষে রেস্ট নেওয়ার সুযোগ পায় তন্নি। তার জন্য এ বাড়িতে বরাদ্দকৃত একখানা রুম রয়েছে। রুমখানা মূলত ইতি বেগমের। তার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এই রুমে কেউ থাকতে দেয় না মতিয়ারা বেগম। ফ্রেশ না হয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয় তন্নি, ওড়নাখানা রেখে বালিশের পাশে। গরমে অতিষ্ঠ তন্নির কাছে ওড়না বোঝা মনে হচ্ছে। চোখ বন্ধ করতে মনে পড়ে অর্ণবের কথা। তাদের একান্তে কাটানো মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে। চুম্বনের দৃশ্য মনে পড়তে গা শিউরে ওঠে তন্নির। শুকনো ঢোক গিলে বসে পড়ে। উনি তো কল করতে বলেছিল আমায়, কল না করলে তো আবার বাড়ি চলে যাবে। শুকনো ঢোক গিলে তন্নি ওড়না গায়ে জড়িয়ে দৌড়ে বের হয় রুম থেকে। ড্রয়িং রুমে কেউ নেই। মতিয়ারা নিজ কক্ষে শুয়ে আছে। বিলকিস রান্না চাপিয়েছে। তন্নি ইভানের কক্ষের দিকে অগ্রসর হয়। নক না করে ঢুকে পড়ে রুমে। ইভান নেই, বিছানায় পড়ে আছে তার ফোনখানা। তন্নি চোরের মতো ফোন নিয়ে চটজলদি চলে যায়। কথা বলে ইভান দেখার আগে আবার রেখে আসবে এমনটাই বুদ্ধি এঁটেছে। পুনরায় নিজ কক্ষে ফেরত আসে। দরজা বন্ধ করে ডায়াল কলে ঢুকে পড়ে। ভাগ্যিস লক করা ছিল না ফোন, নাহলে তো ঝামেলায় পড়ে যেত। 2 বার রিং হওয়ার পরে কল কেটে দেওয়া হয়। তন্নি আশ্চর্য হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। কেটে কেন দিল? পরপরই উচ্চস্বরে বেজে ওঠে। কল ব্যাক করেছে। নাকের পাটা ফুলায় তন্নি। বড়লোকের বেটা সবাইকে কল ব্যাক করে, রিসিভ করে কানে রাখে, কথা বলে না। ওপাশ থেকে ভেসে আসে অর্ণবের কণ্ঠস্বর। তাহলে আজকে যাব না, ভীষণ টায়ার্ড লাগছে। কপালে ভাঁজ ফেলে তন্নি বলে, পাগল হলেন নাকি? সবেই বিছানায় গা এলিয়ে দিয়েছিল অর্ণব। তন্নির কণ্ঠস্বর শুনে এক লাফে বসে পড়ে। অবাক গলায় জিজ্ঞাসা করে, তুমি? বলে কাকে আশা করেছিলেন? আমার দ্বিতীয় বউকে। গাল ফুলিয়ে জবাব দেয়, আমি নানু বাড়ি এসেছি, কল করতে পারবো না। তোমার কলের অপেক্ষাও থাকি না আমি। বড্ড গায়ে লাগে তন্নির। কথাবার্তা ছাড়াই কল কেটে দেয়। অর্ণব হাসে। তখনই আশা বেগম আসে। আব্বা খাবি না? বারবারও আসছি, আর অথৈকে তৈরি হতে বলো, সারপ্রাইজ আছে ওর জন্য। আশা বেগম চলে যায়। অর্ণব ভেবেছিল একটু ঘুমোবে, তবে এবার ভাবনা বদলে ফেলে। কাবার থেকে জামা কাপড় বের করে ঢুকে পড়ে বাথরুমে। দেশে ফিরে তৃতীয়বার পরিবারের সাথে ডিনার করছে অর্ণব। এদিক ওদিক ঘোরাফেরা করে পরিবারকে সময় দেওয়াই হয় না। অথই সাজুগুজু করেই খেতে বসেছে। মনে মনে জানার আগ্রহ প্রবল। কি সারপ্রাইজ, তবে জিজ্ঞাসা করার সাহস হচ্ছে না। পাপা, অফিসে বসতে যাচ্ছি। আনোয়ার খুশি হলেও সেটা প্রকাশ করে না। গম্ভীর স্বরে বলে, কাল যেও অফিসে। তোমার সাথে যাব। আর্থির বিয়ে ডেট ফিক্সড করো এবার, আমি আসছি। বলে কবে করব? ওনাদের দাওয়াত করো, বসে সবাই মিলে ডিসিশন নিলে ভালো হবে। সায় জানায় আনোয়ার। আশা বেগম বেছে দিতে থাকে ইলিশ মাছের কাঁটা। ভাই অথৈকে নিয়ে কোথায় যাবি? আশেপাশেই। দেশে ফিরে ওকে তো সময় দিতেই পারলাম না। আর আমি? অভিমানী কণ্ঠস্বর আর্থির। কাল তোর জন্য সারপ্রাইজ আছে। রাত 12টা বেজে 5 মিনিট। নতুন পরিবেশে ঘুম আসে না তন্নির। তার উপর মাথার মধ্যে জাপটে জড়িয়ে আছে অন্য চিন্তা। ভীষণ বাজে একটা রোগ প্রতিনিয়ত গ্রাস করে নিচ্ছে তন্নিকে। চোখ বন্ধ করলে অর্ণব নামক বাজে লোকটার কথা মনে পড়ছে। লোকটা কি কোনো মতে শান্তি দিবে না তন্নিকে? সব সময় জ্বালিয়ে মারবে, স্বপ্ন কিংবা বাস্তব সব জায়গায় সে। অসহ্য লাগে। বসার ঘরে সকলেই আড্ডা দিচ্ছে। ক্ষণে ক্ষণে হাসির শব্দে মুখরিত হচ্ছে গোটা কক্ষ। এতে তন্নির বিরক্ত আরও বেড়ে যাচ্ছে। তাদের উচ্চ শব্দ দূষণ তন্নির কানে লাগে বেশ। মনে হচ্ছে কান ফাটবে। রাতের মধ্যপ্রহর এদের আড্ডা দেওয়ার সময়। কাল সকালেও তো গল্প করতে পারবে। তন্নির মামাতো ভাই বাসায় এসেছে। সে চিটাগং চাকরি করে। কয়েকবার তন্নির মামি ডেকে গিয়েছে তন্নিকে। ওদের আড্ডায় সামিল হতে বলেছে। মাথা ব্যথা দোহাই দিয়ে এড়িয়েছে তন্নি। একা কক্ষে বসে থাকাচ্ছে। ওদের আড্ডায় সামিল হওয়া ঢের ভালো ছিল, কিন্তু তন্নি কোনো মতেই যাবে না। তারও একটা যথাযথ কারণ রয়েছে। তন্নির মামাতো ভাই ইমন গত বছরই প্রপোজ করেছিল তাকে। যে পুরুষ প্রেমের প্রস্তাব পাঠায় সে পুরুষের সামনে যাওয়া তন্নির কাছে অস্বস্তিকর ব্যাপার, দৃষ্টিকটু লাগে। তাছাড়া ইয়ার সর্বক্ষণ তাকিয়ে থাকে তন্নির পানে, যেটা একেবারে অসহ্যনীয় লাগে।
হঠাৎ তন্নির কানে পরিচিত একটা কণ্ঠস্বরের উচ্চ হাসির শব্দ ভেসে আসে। মুহূর্তে একলাফে বসে পড়ে। সঠিক শুনল কি? অবশ্যই সঠিক শুনেনি। লোকটার কথা সর্বক্ষণ চিন্তা করা হয় বিধায় মনে হচ্ছে তিনি হাসছে। বাস্তব ঘটনা হচ্ছে তিনি এই বাড়ি চিনবে না, কখনো আসবেও না। ফোঁস করে শ্বাস টানে তন্নি। নিজের মাথায় নিজেই দুটো থাপ্পড় মারে, বিড়বিড় করে বলে, তন্নি তুই পাগল হয়ে যাচ্ছিস, তোর পাবনা ভর্তি হওয়া দরকার। কানের কথায় আরেক দফা চমকায় তন্নি। অর্ণব ভাই কেন বলল? নামটাও কি কাকতালীয়ভাবে মিলতে পারে? এবারেও ভুল শুনলো। আশ্চর্য ব্যাপার স্যাপার, মাথা মুন্ডু কি সব গোল্লায় যাচ্ছে? আমি বিয়ে করব, একটা মেয়ে খুঁজে দিয়েন নানি। তন্নি কান খাড়া করেইছিল, এবার একদম শিওর হয়ে যায় ওই বেয়াদবি এসেছে এখানে। খোঁজটা পেল কি করে? আজকে ইচ্ছে মতো কিছু কথা শোনানো দরকার থাকে। তিনি কি কোনোদিনও মানুষ হবে না? বাদরই থাকবে। বয়স হয়েছে 29, সঠিক সময়ে বিয়ে করলে থুকু ফুলসজ্জা করলে এক বাচ্চার বাবা হয়ে যেত। তার বাদরামি মানা যায়? মনোয়ারা হেসে বলে, আমার হাতেই রয়েছে 5-6টা মেয়ে। এক সময় ঘটকালি করতাম, কত শত ছেলে মেয়ে বিয়ে দিয়েছি আমার এই হাতে। এখন বয়স হয়েছে, তোমার নানা চলে গিয়েছে, তাই বাদ দিয়েছিলাম। তবে তোমার জন্য আবার শুরু করতেই পারি। ইয়াস বলে, কোন হাতে রেখেছো 5টি মেয়ে? অথই ভাইয়ের পাশে চুপটি করে বসেছিল, এবার তার হাসি পেল। মনোয়ারা মুখ বাঁকিয়ে বলে, কথায় ভুল ধরবি না একদম। তন্নি দূরে দাঁড়িয়ে দেখছে এদের, অথইকেও দেখছে। গুটি গুটি পায়ে এগিয়ে আসে। অথই চমকায় অথই, চটজলদি পেছনে ফিরে তাকায়। তন্নিকে দেখে আশ্চর্য হয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে, পরপর দৌড়ে গিয়ে চাপটে জড়িয়ে ধরে। বাকি সবাই নীরব দর্শক। কোথায় ছিলি তন্নি? আমি তোকে কত খুঁজেছি জানিস, কত মিস করেছি তোকে। সেই দিন না তোকে দেখেছিলাম আমি, পেছনও এসেছিলাম, তুই আমায় দেখিসনি। আমি কতবার তোকে কল করি জানিস, কিন্তু তোর ফোন বন্ধ। তোর বাবার কাছেও কল করেছিলাম, তিনি তোর সাথে কথা বলিয়ে দেয়নি। তন্নি অথয়ের পিঠে হাত বুলিয়ে দেয়। রিল্যাক্স, আমি আছি তো, সব কথা শুনবো, আস্তে ধীরে বল। অথই ছেড়ে দেয় তন্নিকে, চোখে হাসে। অনেক বড় হয়ে গিয়েছে, দেখতেও একদম অর্ণবের মতো হয়েছে। ইয়াস জিজ্ঞাসা করে, অর্ণব, তোরা তিন্নিকে চিনিস? অর্ণব বা হাতে চুলে ঠিক করতে করতে বলে, আমি তো চিনি না। অথই, তুই চিনিস কি করে? তন্নির হাসি মুখখানা চুপসে যায়, কঠিন দৃষ্টিতে তাকায় অর্ণবের পানে। সাথে সাথে অর্ণব চোখ টিপ দেয়। তন্নি ঠিক বুঝতে পারে হনুমানটা তাকে জ্বালাতে এমন বলছে। অথই বলে, দাভাই তুই ভুলে গিয়েছিস, ও তন্নি। অথইকে থামিয়ে তন্নি বলে, আরে অথই থাক, ছেড়ে দে। ভাব নিচে চেনে না, বোঝাতে চাচ্ছে তার মস্তিষ্কে গোবর ভরা, কিছুই মনে রাখতে পারে না, মাঝে মধ্যে নিজের নামটাও ভুলে যায়। অর্ণব ছোট ছোট নয়নে তাকায় তন্নির পানে। অথই মুখ টিপে হাসে। ঠিক হয়েছে। ইভান বলে, অর্ণব চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, ওহো, তুমি ওই তিন্নি যার কাছে নাম জিজ্ঞাসা করলেই প্যাস প্যাস করে কেঁদে ফেলতো আর নাকে সর্দি জমতো? সকলেই হেসে ওঠে অর্ণবের কথায়। তন্নিও থেমে যাওয়ার পাত্রী নয়। সে মেকি হেসে বলে, যা ভাইয়া, বারবার কেন প্রমাণ করে দিচ্ছেন? মাথায় গোবর নিয়ে ঘুরেন আপনি। আমার নাকে কখনো সর্দি থাকতো না, নানু বলে। ইয়াস ভাইয়া বলুন, অথই তুইও বল। সকলে সম্মতি জানায় তন্নির নাকে সর্দি থাকতো না। এবার জিতে গেল তন্নি একটু ভাব নিয়ে বলে, বুড়ো হয়ে গেলেন, এখনো বুদ্ধি হাঁটুর নিচেই রয়ে গেল। আপনার যে কি হবে ভাইয়া, বউ টিকবে না আপনার, হাতে ডিভোর্স পেপার ধরিয়ে চলে যাবে। একটু চালাক চতুর হন। বলেই অথয়ের হাত টেনে চলে যায়। আজকে সারা রাত গল্প করবে অথয়ের সাথে। কত কত কথা জমে আছে, কত আলাপ করা বাকি। তন্নি যেতেই অর্ণব বিড়বিড় করে বলে, বউ আমায় খাড়ার ওপর অপমান করে গেল, এই অপমানের জবাব দেওয়ার প্রয়োজন অতি দ্রুত। অর্ণব সিদ্ধান্ত নিল আজকের রাতটা এখানেই থাকবে। অবশ্যই মনে মনে থাকার আশা নিয়ে এসেছে। ইয়াস অর্ণবের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ইয়াস একজন। আজকে ইয়াস বাসায় ফিরবে বলে ইভান আগেই অর্ণবকে আসতে বলেছে। অর্ণব ভেবেছিল কাল আসবে, কিন্তু যখনই তন্নির কণ্ঠস্বর শুনল তখনই সিদ্ধান্ত বদলে ফেলল। আরও একটা রাত বউয়ের আশেপাশে থাকার সুযোগ পাচ্ছে, হাতছাড়া কেন করবে? রাত 1:10 তাদের আড্ডার সমাপ্তি ঘটে। এর মধ্যে বিলকিস বেগম পাকোড়া, নুডলস, কফি এসব বানিয়েও খাইয়েছে। ইয়াসের সাথে ঘুমাবে অর্ণব। ইয়াসকে রুমে যেতে বলে অর্ণব চলে আসে তন্নির কক্ষের সামনে। দুবার দরজার টোকা দেয়। অথই এবং তন্নির গল্পের সমাপ্তি ঘটেছে কিছুক্ষণ আগে। অথই ঘুমিয়েও পড়েছে। ঘুম নেই তন্নির চোখে। তন্নি ঠিক জানতো অর্ণব আসবে। চটজলদি শোয়া থেকে উঠে গায়ে ওড়না জড়িয়ে নেয়। এখানে কেন এসেছেন? অর্ণব হেসে জবাব দেয়, তোর নানিকে বিয়ে করব, হবু বউর সাথে রোমান্স করতে এসেছি, কোনো প্রবলেম? তন্নি অর্ণবের চুলগুলো মুঠো করে ধরে টান দেয়। রাগে গিজগিজ করতে করতে বলে, আপনার মুখ দেখতেও ইচ্ছে করে না। অর্ণব নিচের চুলে হাত বোলায়। এদিক ওদিক দৃষ্টি ঘোরাতে ঘোরাতে বলে, দেখতে ইচ্ছা করছে না, তাতে বিড়ালের মতো তাকিয়ে থাকো।
বাই এনি চান্স যদি দেখতে ইচ্ছা করতো তাহলে কি করতে? তন্নি অর্ণবের বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। বাদর ছেলে কোথাকার! প্রিয় মানুষের সব কিছুই যদি প্রিয় না হয় তাহলে সে তোমার কেমন প্রিয় মানুষ হলো? যাকে তুমি ভালোবাসো তার সবটা জেনে বুঝে ভালোবাসতে হবে। ভালোবাসার মধ্যে উঁচু নিচু, কালো ফর্সা, যোগ্য অযোগ্য এমন কোনো ব্যাপার না থাকে। ভালোবাসা পারফেক্ট দেখতে হয় না, ভালোবেসে পারফেক্ট বানিয়ে নিতে হয়। যে সমস্ত মেয়েরা বড় যোগ্যতা খোঁজে, অ্যাকচুয়ালি তাদের আমি মেয়ে বলতে পারি না। তারা মেয়ে হয়ে জন্ম নিয়েছে ঠিকই, তবে তাদের পার্মানেন্ট একটা নাম রয়েছে লোভী, আর লোভ মানুষকে ধ্বংস করে দেয়। শেষের কথাটা তন্নির মুখ পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে অর্ণব। তন্নি দাঁতে দাঁত চেপে সবটাই মন দিয়ে শুনে চারিপাশে তাকিয়ে সকলের মনোভাব বোঝার চেষ্টা করে। অর্ণবের কথায় সকলে ইমোশনাল হয়ে গেছে বেশ বুঝতে পারে। মেয়ে সম্পর্কে দারুণ এক অসম্মানীয় উপস্থাপন মেনে নেওয়া যায় একদমই না। তাই মৃদু হেসে দুপা এগিয়ে সাবলীল ভাষায় বলে, একদম ঠিক বলেছেন ভাইয়া, তবে একটু ভুল বলেছেন। আপনার থেকে ভুলটাই আশা করেছিলাম আমি, তবে ব্যাপার না, ভুল ধরিয়ে দিচ্ছি আমি। মতিয়ার বেগম বলে, তুই কথা কস কেন? অর্ণবের কথা শুনতে দে আগে। এখনকার মায়ারা এমনই, তারা যে। তন্নি মতিয়ারাকে থামিয়ে বলে, আনো, ওনার কথার কোনো যুক্তি নেই। আমার কথা শুনে মজা পাবে, ইন্টারেস্টিং একটা কাপুরুষের গল্প শোনাবো, ধারণা বদলে যাবে, আই প্রমিস। চোখ দুটো জ্বলে ওঠে অর্ণবের। গোল আলুর মতো বড় বড় নয়নে তাকায় তন্নির মুখ পানে। সাহস কত বড়, কাপুরুষ বলে। দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, অথই শুকনো ঢোক গিলে। আবার এদের মধ্যে একটা যুদ্ধ লেগে যাবে। মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তার বাবা। প্রতিটা মেয়েই বাবা ভক্ত হয়। বাবার মুখের উপর কথা বলার সাহস তাদের হয় না, কারণ তারা বাবাকে অসম্ভব ভালোবাসে। আর কোনো মেয়েকে ভালোবাসার আগে তার বাবার কাছে নিজেকে সুপারস্টার প্রমাণ করা জরুরি। বাবারা অলওয়েজ চায় মেয়েকে কোনো একটা ভালো ছেলের হাতে তুলে দিতে, সিগারেটখোর, উগ্র বদমেজাজি গুন্ডার হাতে নয়। তো একটা গুন্ডা যদি একজন সৎ বাবার মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে, অবশ্যই গুন্ডাটি ভুল করেছে। এটা দায় নিশ্চয়ই মেয়েটি কিংবা তার বাবা নেবে না। বিয়ে করেছে ঠিক আছে, মাথা নিচু করে নিজের ভুলটা স্বীকার করে একটু বুঝিয়ে কথা বলা যায় না? কিন্তু না, উগ্র বদমেজাজি ছেলেটা তার মেজাজ বজায় রাখতে বাজে বিহেভিয়ার করে ফেলে শ্বশুরের সাথে। তো তখন শ্বশুরের মনে প্রশ্ন জাগবে না, ছেলেটা কি যোগ্যতা আছে? মানুষকে আমার যেরকম সম্মান দেব, তারাও তো ঠিক সেরকম সম্মানই ফেরত দেবে আমাদের। এবার মিস্টার অর্ণব ভাইয়া, আপনি বলুন তো, মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে চাওয়াটা কি ধরনের লোভ? অর্ণব দাঁড়িয়ে পড়ে, তন্নির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে অথয়ের পানে তাকায়। বাসায় ফিরবো চল। প্রশ্নের জবাব দিয়ে যান, কাভার্ডের মতো পালাচ্ছেন কেন? মনোয়ারে ইভান এবং বিলকিস তাকিয়ে দেখছে শুধু, তাদের মাথায় ধরছে না তন্নি এবং অর্ণবের মধ্যে সম্পর্কটা কি, এমন ব্যবহারই বা করছে কেন। অর্ণব কয়েক পা এগিয়ে একদম তন্নির মুখোমুখি দাঁড়ায়। শান্তনয়নে তন্নিকে পর্যবেক্ষণ করে সাবলীল ভাষায় জবাব দেয়, ছেলেটির বিদেশে যাওয়ার ডেট এগিয়ে আসছিল। কেরিয়ার এবং শখের নারী দুটোর মধ্যে কোনটার বেশি মূল্য দিবে বুঝতে পারছিল না। শখের নারীর সংস্পর্শে অন্য পুরুষের আগমন মেনে নিতে পারত না, তাই সিদ্ধান্ত নিয়েছিল শখের নারীকে বিয়ে করব এবং কিছুদিন একসাথে সংসার করে বিদেশে পাড়ি জমানোর, যাতে ছোট্ট পরিবারটার মনে অর্ণব ছাড়া অন্য পুরুষের আগমন না ঘটে। জোর করে বিয়ে করেছিলাম এবং নিজের সাথে রাখতে চেয়েছিলাম। পরে তার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবে বলে ঠিক করেছিলাম। ইমোশন প্রকাশ করতে পারিনি আমি, গুছিয়ে নিজের অনুভূতির বিবরণ দিতে জানি না। শুধু জানি নিজের জিনিসকে নিজের কাছে আগলে রাখতে, এটাই আমার সমস্যা। বড় বড় পা ফেলে চলে যায় অর্ণব, পেছনে যায় অথই। তন্নি মাথা নিচু করে ফেলে, তাদের সম্পর্ক গোলক ধাঁধায় আটকে পড়েছে। এই ধাঁধা কখনো সমাধান হবে না, আর অর্ণব তন্নিও এক হবে না। তার পথ চলা আলাদা। বিলকিস তন্নির কাঁধে হাত রাখে, ধীর গলায় শুধায়, ব্যাপার কি বলতো তন্নি? তন্নি হাসার চেষ্টা করে বলে, আমার বান্ধবীর সাথে সম্পর্ক ছিল, তাই একটু কথা শোনালাম। বক্তব্য শেষ করে ছোটে নিজের কক্ষের পানে। আখি পানিতে টইটুম্বর, যখন তখন গড়িয়ে পড়বে। আর্থির বিয়ের ডেট এগিয়ে এসেছে। অর্ণব বাবার সাথে অফিসে যাওয়া শুরু করেছে। বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে কোম্পানি। ফর্মাল ড্রেসআপে একদম অন্যরকম লাগে অর্ণবকে। আশা বেগম শুধু তাকিয়েই থাকে ছেলের পানে। মাঝে মধ্যে নিজে মনেই বলে, মাশাআল্লাহ, আমার হীরের টুকরো ছেলে। দীর্ঘদিন বাদে অর্ণব বায়না ধরেছে মায়ের হাতে খাবে। আশা বেগম ছেলেকে খাইয়ে দিচ্ছে।
বিয়ে উপলক্ষে গতকালই আগমন ঘটেছে সুমি বেগমের। আদিল আসেনি, সে বিয়ের একদিন আগে আসবে। সিনথিয়া এসেছে শুধু। নিজ খাওয়ায় মনোযোগী সুমি আচমকাই বলে ওঠে, এবার অর্ণবের বিয়েটাও সেরে ফেলতে হবে। থমকে যায় সবাই। খাওয়া থেমে গিয়েছে ইতিমধ্যে। দৃষ্টি পড়েছে অর্ণবের পানে। অথই বিরক্তিকর সুরে বলে, খালামণি তুমি জানোই তো দাভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে। ডিভোর্স তো হয়ে গিয়েছে। পানি পান করে গ্লাসখানা শব্দ করে টেবিলে রাখে অর্ণব। আর্থি মনে মনে প্রে করে ভাই যেন তার অতিরিক্ত হাইপার না হয়ে যায়। আর্থির মনোভাবনা বোধহয় বুঝলো অর্ণব। কঠোর চোখ মুখ হঠাৎ শান্ত হয়ে যায়। মুচকি হেসে বলে, মেয়ে দেখো খালামণি। নড়ে চড়ে বসে সুমি। খুশিতে গদগদ হয়ে বলে, নিধি তো আজে, মেয়ে দেখার কি প্রয়োজন? নয়নাও আমাকে পছন্দ করে, দুই বোনকে বিয়ে করে ফেলি, কি বলো বাপা? আনোয়ার কেসে উঠে ছেলের পানে চোখ পাকিয়ে তাকায়। অথই আর্থি হেসে ফেলে। আশা বেগম শেষ রুটির টুকরো অর্ণবের মুখে পুড়ে দিয়ে বলে, নয়নাকেই আনবো, ভারী মিষ্টি মেয়েটা, আমার সংসার আলো করে ফেলবে। ওনাকে জিজ্ঞেস করো আম্মা। বছর ঘুরতে না ঘুরতে বাচ্চা নিতে হবে এবং বাচ্চার নাম রাখতে হবে ময়না। রাজি থাকলে কালকে আমি কাজে ডাকবো। বউ ছাড়া থাকা যাচ্ছে না। যাও, একটু দুঃখ বলেছিলাম। খালামণি আবার হৃদয়ের ব্যথা বাড়িয়ে দিল। আনোয়ার চোখ মুখ কুচকে বলে, ছেলে এত বেহায়া কি করে হলো? রোমান্টিক মুভি দেখে। তাতে তাহলে দুজন একসাথে দেখবো। চোখকে তোমার গাল লাল করে দেব আমি। শোন, 3-4টা বউ নিয়ে দিলে হবে, গলা লাল করতে হবে না। আনোয়ার চলে যায় উঠে। অর্ণব সহ বাকি সবাই হেসে ফেলে। আশা বেগম অর্ণবের কান টেনে দিয়ে বলে, এত দুষ্টু কেন তুই? বউ আসলে দুষ্টুমি বাদ দেব। যাও, টাকলুগুলের চুল ছুঁয়ে কথা দিলাম। আনোয়ার চৌধুরীর দাদা ছিলেন গ্রামে সাধারণ একজন কৃষক। তবে তার ছেলেকে কৃষিকাজ করতে দেয়নি, স্কুলে পাঠিয়েছে, পড়ালেখা শিখিয়েছিলেন। সেই ফলস্বরূপ আনোয়ার চৌধুরীর বাবা শিক্ষকতার সুযোগ পেয়েছিলেন। এলাকার সুনামধন্য শিক্ষক খ্যাতি লাভ করেছিলেন। ছাত্রছাত্রী পড়িয়ে এলাকার বাজারে দিয়েছিলেন কাপড়ের দোকান। 2জন টেলার্স রেখেছিলেন সেই সাথে। লোকজন দোকান থেকে কাপড় কিনে সেখানেই টেলার্সের কাছে বানাতে দিত পোশাক। ততদিনে আনোয়ার চৌধুরী স্কুলের গণ্ডি পেরিয়ে পা রেখেছিলেন কলেজে। পড়ালেখার পাশাপাশি বাবার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে ব্যবসায়। এখন ঢাকা শহরে গড়ে তুলেছেন 8 তলা বিশিষ্ট গার্মেন্টস। সেখানে শত শত কর্মচারী কাজ করেন। অর্ণব ঘুরে ঘুরে দেখছিল সকলের কাজ। এটাই মূলত তার কাজ। সে ব্যবসায়ের কিছু বোঝে না, টাকার হিসেবেও ঠিকঠাক করতে জানে না। সেই দিকে আনোয়ার চৌধুরী একাই সামলায়। বয়স 15 কি 16 হবে একটা মেয়ে মনোযোগ দিয়ে সেলাই মেশিনে গাউন বানানোর চেষ্টা করছে এবং বারবার ব্যর্থ হচ্ছে। প্রচণ্ড ভয় পেয়ে আছে মেয়েটি, মুখ দেখে বোঝা যাচ্ছে। অর্ণব ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে মেয়েটার পানে। পারে না তো কঠিন কাজ করতে কেন গিয়েছে সেটাই মাথায় ঢুকছে না অর্ণবের। অন্য কোনো কাজ নিতে পারত। 9 বার চেষ্টা করার পর মেয়েটা গাউনের গলার ডিজাইন সঠিকভাবে করতে পারে। চোখে মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি। অর্ণবের ঠোঁটের কোণেও হাসির রেখা ফুটে ওঠে। পকেটে হাত পুরে ধীর গতিতে এগিয়ে আসে মেয়েটার পানে। সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, হোয়াট ইজ ইওর নেম? মেয়েটা চমকায়। ভয়ার্ত দৃষ্টিতে অর্ণবের পানে তাকিয়ে উঠে দাঁড়ায়। পরপরই মাথা নুইয়ে ফেলে। শ্যামবর্ণ গায়ের রং মেয়েটার। কম দামি গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে আছে। কপাল অব্দি ঘোমটা টেনেছে টকটকে গোলাপি রঙের ওড়না দ্বারা। অর্ণব ভ্রু কুচকে ফেলে। গাউন খালা তুলে ভালো করে পর্যবেক্ষণ করে ফের প্রশ্ন করে, নাম কি তোমার? মেয়েটা এবার সাথে সাথেই জবাব দেয়, সাথী। আচ্ছা, কাজ করো। সাথী মাথা নাড়িয়ে বসে পড়ে। আবারও সেলাই মেশিনে মনোযোগ দেয়। আকাশ ফাইল হাতে অর্ণবের দিকে আসছিল। সাথীর সামনে অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পা চালিয়ে এগোয়। অর্ণবের বাহু ধরে টেনে খানিকটা দূরে নিয়ে বলে, মেয়েটাকে ভাবি পাঠিয়েছে। অবাকের অষ্টম পর্যায়ে চলে যায় অর্ণব। তন্নি কি করে চিনল একে, আর কেনই বা পাঠালো? আশিক ফের বলতে শুরু করে, মেয়েটার বাবা দ্বিতীয় বিয়ে করেছে, মেয়েটিকে এবং তার মাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। মাথা গোজার ঠাঁই ছিল না, তখন তন্নির সাথে ওদের দেখা হয়। তোর বউ ওনাদের ঘটনা শুনে তখনই আমাকে কল করে এবং আমার থেকে তোমার বাবার নাম্বার নেয়। দেন আঙ্কেল ওদের থাকার জায়গায় দিয়েছে এবং এখানে চাকরি দিয়েছেন। ঠোঁট কামড়ে হাসে অর্ণব। কতদিন হলো মায়াবতীকে দেখা হয় না? 14 দিন হয়ে গেল। কলও দেয় না পচা মেয়েটা। অর্ণব সুযোগ খুঁজছিল কি করে মেয়েটার দেখা পাবে। এবার কোনো ভুল করবে না, একটু প্রাইভেসি পেলেই বাসর সেরে ফেলবে, তারপর প্রেগনেন্ট হয়ে যাবে মায়াবতী। ময়না একবার উদরে জায়গা করে নিলে মায়াবতী লাফালাফি করতে পারবে না, তাকে ধরা দিতেই হবে অর্ণবের নিকট। আশিক, তুই কাল বিয়ে করবি সাথীকে। আশিক বড় বড় নয়নে তাকায় অর্ণবের পানে। অর্ণব আশিকের গাল টেনে দিয়ে বলে, মেয়েটা সুন্দর, তোকে চোরের মতো দেখায়, এমনিতেও মেয়ে পাইতিস না। আশিক শুকনো ঢোক গিলে মিনমিন করে বলে, ভাই আমি বিয়ে করব না। সেটা আমি আর আন্টি ডিসাইড করে নেব। তুই জাস্ট মায়াবতীকে খবর দিবি কালকে বিয়ে করছিস। ভাই বোঝার চেষ্টা কর আমার। বাকিটা বলতে না দিয়ে অর্ণব বলে ওঠে, তোর মেশিন দুর্বল, ঠিকঠাক সার্ভিস দিতে পারবি না।
আমি কলকাতায় হারবারের ব্যবস্থা করছি। নাক মুখ কুচকে ফেলে আশিক। ভাই 3 দিন পরে আত্মীর গায়ে হলুদ। কাল তোর বাসর, কোথা থেকে শুরু করবি সেটা ভাব। আশিক ফোঁস করে শ্বাস টানে তাকায় সাথীর পানে। এই মেয়েকে বিয়ে করতে হবে? দেখতে খারাপ না, কিন্তু এত দ্রুত বিয়ে? শোন আশিক, কাল 2টো বাসর সাজাস। আশিক ভেঙচি কাটে। শালা, তুই জীবনেও বাসর করতে পারবি না। এইবার 5,000 টাকার ফুল নষ্ট করেছিস। এইবার নষ্ট করব না, ফুলের দাম না ওঠা অবধি দরজা খুলব না। অর্ণব চৌধুরী প্রমিস করলো। গাড়ি নিয়ে আসেনি আজকে অর্ণব। 4 চাকা গাড়িতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করে নাও। অফিসের ব্যাগ কাঁধে ঝুলিয়ে ফুটপাত দিয়ে হাঁটছে সূর্যি মামা। ডুবে গিয়ে বেশ কিছুক্ষণ হলো। চন্দ্র তারায় আসমান ভরপুর। ফুটপাতের চারিধারে তারার মতো গিজগিজ করছে মানুষ। অর্ণবের ভালো লাগে। সামনেই দেখা যাচ্ছে হাইকোর্ট, তার পাশে সরকারি কলেজ, দুটোই বন্ধ। এই রাতের বেলায় অবশ্য খোলা থাকার কথা না। কোর্টের সামনে চায়ের দোকানে তারেক রহমান চা পান করছে। অর্ণব হাতে মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। লোকটার সাথে বেয়াদবি করতে ভালোই লাগে। অল্পতেই মাথা গরম করে ফেলে এবং রেগে গেলে কি করবে না করবে ভেবে পায় না। এই দৃশ্যটাই অর্ণবের মজা লাগে। কপালে ছড়িয়ে পড়া বড় বড় চুলগুলো বা হাতে পেছনে ঠেলে পা বাড়ায় তারেক রহমানের দিকে। না দেখার ভান করে বসে পড়ে পাশে এবং চাওয়ালাকে আদেশ করে, 1 কাপ দুধ চা দিন চাচা। তারেক রহমান আর চোখে পাশ ফিরে তাকায়। অর্ণবের মুখশ্রী দেখে নাক মুখ কুচকে ফেলে। মনে মনে বেশ কয়েকবার বেয়াদব শব্দটাও আউড়িয়ে ফেলেছে। অর্ণবও তাকায় তারেক রহমানের পানে। চোখাচোখি হয়ে যায় দুজনার। অর্ণব আশ্চর্য হওয়ার ভান ধরে বলে, আরেক শ্বশুরমশাই যে, ভালো আছেন? আমার শাশুড়ি মা ভালো তো? ফোঁস করে শ্বাস টানে তারেক। জবাব দেবে না বলে পণ করেছে। মুখ ঘুরিয়ে চায়ের কাপে মনোযোগ দেয়। অর্ণব উত্তরের আশা এখনো তাকিয়ে আছে। চায়ের কাপে শেষ চুমুক দিতেই তারেকের কিছু মনে পড়ে। সে চায়ের কাপ রেখে অর্ণবের দিকে ঘুরে। ততক্ষণে অর্ণবের চায়ের কাপ হাতে চলে এসেছে। ক্ষণে ক্ষণে চুমুক দিচ্ছে। শোনো ছেলে, কিছু কথা ছিল। অর্ণব হাসি মুখে বলে, বলুন শ্বশুরমশাই। আমার মেয়ে হ। তারেকের কথা শেষ করার আগেই অর্ণব কপাল কুঁচকে উচ্চস্বরে বলে ওঠে, শ্বশুরমশাই, বুড়ো বয়সে আবার মেয়ে হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। কিন্তু আপনি না আইনের লোক। সরকার যে বড় অক্ষরে লিখে দিয়েছে 2টো সন্তানের বেশি নয়, একটি হলে আরো ভালো হয়। তারেক হতদম্ব হয়ে অর্ণবের দিকে তাকিয়ে থাকে। অর্ণব আবারও বলে, কথাও শুনলেন না? ভারী অন্যায়। আমার সাথেও অন্যায় করেছেন। আমার আপন বউকে আপনি দিচ্ছেন না। বউ ছাড়া রাত কাটানো কতটা কষ্ট আপনি তো জানেনই। রোমান্টিক মুভি দেখে আর কতকাল পার করব? মুভি বানানোর বয়স এটা। তারেক কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। বিল না মিটিয়ে গটগট পায় স্থান ত্যাগ করে তারেক। চায়ের দোকানদারের মিটিমিটি হাসি গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছিল। একটা ছেলে কতটা বেয়াদব হলে এভাবে পাবলিক প্লেসে মান সম্মান নিয়ে টানাটানি করতে পারে। তারেক হতাশ হয়। দুনিয়ায় এর ছেলে ছিল না। এই ছেলেকে সে জীবনেও মানবে না। দরকার পড়লে মেয়েকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিবে, তবু এই ছেলের কাছে দিবে না। অর্ণব নিজ পকেট থেকে ওয়ালেট বের করে 1000 টাকার 2টো নোট গুজে দেয় চাওয়ালার হাতে এবং বলে, আমার শালি হয়েছে, মিষ্টি খাও। বাড়ির সামনে তামিম ফোন হাতে দাঁড়িয়ে আছে। খানিকটা দূরে রীতি নামের মেয়েটা। দুজনে একবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে তো আরেকটা দুজনের দিকে তাকাচ্ছে। তারেক ভ্রু কুচকে তাকায়, এখানে হচ্ছেটা কি? ঠিক তখনই তারেকের আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। তামিম 2 আঙ্গুলে ঠোঁট ছুঁয়ে দেয়। আঙ্গুল রীতির দিকে তাক করে। এটাকে কি বলে? কিস। শুকনো ঢোক গিলে তারেক নিজ কপালে হাত বুলিয়ে এগিয়ে যায় তামিমের পানে। প্রথমেই ফোনটা টেনে নেয়। দৃষ্টি রাখে ফোনের স্ক্রিনে স্পষ্ট লেখা দেখতে পায়। রীতি লিখেছে, বাবু তুমি পিএইচপি পাশ করলেই আমরা বেবি নিয়ে ফেলবো। বিষম খান তারেক। রীতি ততক্ষণে দৌড়ে পালিয়েছে। তামিম চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে। কোন দিক দিয়ে দৌড় দিলে বাবা ধরতে পারবে না, কিন্তু একটু পরে তো ঠিকই বাড়িতে ফিরতে হবে। তখন তো উত্তম মধ্যম দিবে। বুদ্ধিমানের কাজ হবে এখনই ঝামেলা মিটিয়ে ফেলা। তাই আলতো হেসে তামিম বলে, আসলে বাবা বয়স তো কম হলো না, একটু প্ল্যানিং করছিলাম আর কি। তারেক তামিমের গোলগাল মুখখানায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, কত হলো তোর বয়স? এই তো 11 বছর 3 মাস, পরব 12 হবে। তারেক তামিমের কান টেনে ধরে, 11 বছর বয়সে বাচ্চার প্ল্যানিং করছো? তোমাকে আমি আজকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। তামিম কৌশলে বাবার হাত ছেড়ে নেয়। ফিসফিস করে বলে, বাবা রীতি দেখছে তো, বাড়িতে গিয়ে যত খুশি মারিও, এখন হবু বৌমার সামনে মান সম্মান নষ্ট করিও না। অনেক তেল দিয়ে পটিয়েছি। তারেক দাঁতে দাঁত চেপে পায়ের জুতো খুলে নেয়। তামিম ওরে নানি মাইয়া, আমারে বাঁচা বলেই ভো দৌড় দেয়। তারেক হতাশার নিঃশ্বাস ফেলে। এমপি বাড়ির বাদর আমার ঘরে কি করে আসলো খোদা? বরাবরই পরিবারের সকলের সামনে অর্ণব চৌধুরী গম্ভীর। এই যে চোখে চশমা পরে পায়ের উপর পা তুলে ল্যাপটপে কিছু একটা দেখছে, পাশেই সকলেই গল্প করছে, চেঁচামেচি করছে, সেদিকে কোনো খেয়াল নেই। বরং ক্ষণে ক্ষণে গম্ভীর স্বরে অথৈকে আদেশ করছে, আস্তে কথা বল।
অথই তার কথার কোনো দামই দিচ্ছে না। নিধি এবং নয়না এসেছে আরতির বিয়ে উপলক্ষে। বিয়ে না মেটা অবধি ওরা যাবে না। আদিল এবং সিনথিয়াও এসেছে। পড়ালেখা শেষ করে ভালো একটা কোম্পানিতে জব পেয়েছে আদিল। এখন আবার নতুন করে মেয়ে খোঁজা হচ্ছে। সুমির আফসোস এখনো মেটেনি। তন্নিকে মারাত্মক ভালো লেগেছিল কিনা। কথায় কথায় সুমি বেগম বলে ওঠে, তন্নি মেয়েটার সাথে কথা বলিস? অথই এক পলক ভাইয়ের দিকে তাকায়। কিছু বলবে বলে হা করে তখনই আদিল বলে ওঠে, বলে না, আমার সাথে দেখা হয়েছিল। অর্ণবের মনোযোগ ল্যাপটপ থেকে বেরিয়ে গিয়েছে তন্নি নামটা শোনার পরপরই। এখন আদিলের সাথে দেখা হয়েছিল শুনে রাগে চোয়াল শক্ত করে ফেলে। আশা বেগম সকলের জন্য মুড়ি মেখে এনেছে। মুড়ির থালা সকলে মাঝখানে রেখে তিনিও বসে পড়ে সুমি বেগমের পাশে এবং একটু বিরক্ত হয়ে বলে, ওই মেয়ের নাম আর নিস না, সে অতীত, ভুলে যাওয়াই ভালো। আর্থিমাকে সমর্থন করে বলে, হ্যাঁ সেটাই, বাদ দাও ওর কথা। সুমি বেগম এক মুঠো মুড়ি হাতে তুলে নিয়ে আফসোসের সুরে বলে, বাদ দিতে পারি না তো আমি, এখনো চোখে গেঁথে আছে আমার। কি সুন্দর মেয়ে, আমার ঘরে তুলতে পারলে সংসার আলোকিত হতো, কিন্তু তোর ছেলে তোর সবটা নষ্ট করে দিল। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে অর্ণব। নয়না বলে ওঠে, এখন আবার প্রস্তাব দিতে পারেন তো, তন্নি সিঙ্গেল রয়েছে। কথাখানা সুমির পছন্দ হলো বেশ। আদিলের পানে তাকায়, মৃদু হাসছে ছেলেটা। পর মুহূর্তে অর্ণবের পানে তাকায় এবং প্রশ্ন করে, কেন আপত্তি আছে অর্ণব? আর ঝামেলা পাকাবি না তো? অর্ণব শব্দ করে ল্যাপটপ বন্ধ করে ফেলে। পূর্ণ দৃষ্টিতে সুমি বেগমের দিকে তাকায়। সে আমার বউ, তাকে ডিভোর্স দিইনি আমি, আর জীবনেও দেব না। ওকে আমি না পেলে খুন করে ফেলবো, তবু অন্য কারো হতে দিব না। মাইন্ড ইট। নিজ বক্তব্য শেষ করে চলে যায় অর্ণব। আদিল ভেঙচি কাটে। নিধির বুক কাঁপে, তাকিয়ে থাকে শূন্যে। অর্ণবকে পাওয়ার স্বপ্ন কি পূরণ হবে না? দেখলে আশা, তোর ছেলে কথা শুনলি? অধৈ বিরক্তির স্বরে বলে, তুমি শুধু তোমার ছেলের জন্য পছন্দ করেছিলে, 4 বছর পেরোলো, ভুলতে পারলে না। আমার দাভাই 10 বছর হলো তাকে নিয়ে সংসার সাজানোর স্বপ্ন দেখছে। ও কি করে ভুলবে খালামণি? বুঝে শুনে কথা বলো না তুমি। সাথীকে আশিক বিয়ে করবে এমন খবর শোনার পরে খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে তন্নি। অনাথ অসহায় মেয়েকে আশিক কেন বিয়ে করছে? দয়া দেখাচ্ছে? তৈরি হতে হতে নিজ মনে আওড়াতে থাকে তন্নি। প্রচন্ড মাথা ব্যথা করছে। কাল ইনকোর্স পরীক্ষাও রয়েছে। সব পেছনে ফেলে যেতেই হচ্ছে সাথীর বিয়েতে। মেয়েটা এখন তন্নির দায়িত্বে রয়েছে। তার ভালো মন্দ দেখার অধিকারও তন্নির। মেরুন রঙের শাড়ি তন্নির ফর্সা গায়ে বেশ ফুটে উঠেছে। হাঁটু অবধি লম্বা চুলগুলো খোলাই রেখেছে। মুখে হালকা পাউডার এবং ঠোঁটে লিপস্টিক। ব্যাস, তন্নির সাজ কমপ্লিট। তামিম বেশ বায়না করেছিল সাথে যাবে, কিন্তু তন্নি নিবে না। ভারী বজ্জাত ছেলে, কি থেকে কি করবে তার কোনো হদিস নেই। তারেক রহমান আজকে কোর্টে যায়নি, উঠানে বসে পেপার পড়ছে। তন্নি পার্স হাতে নিয়ে বাবার সামনে এসে দাঁড়ায়। বাবা যাচ্ছি। তারেক পেপার থেকে নজর ফিরিয়ে মেয়ের পানে তাকায়। কোনো সমস্যা হলো আমায় কল করবে। টাকা নিয়েছো? হ্যাঁ বাবা। মেয়েটাকে ভালো একটা শাড়ি কিনে দিও। আমার আশিকের মতিগতি ভালো না লাগে, তখনই আমায় কল করবে। ঠিক আছে। বাবার সাথে কথা শেষ করে মেন গেট পেরিয়ে বের হয়। রিক্সা কিংবা অটো কিছুই নেই। অগত্যা তন্নি এগোতে থাকে বাজারের উদ্দেশ্যে। বাজারে অহরহ গাড়ি বসে আছে যাত্রী নিয়ে, অথচ রাস্তাঘাটে গাড়ি পাওয়া মুশকিল। মেন রোডে উঠতে চোখে পড়ে কালো রঙের BMW ব্র্যান্ডের একটা গাড়ি দাঁড়িয়ে আছে। রোদের আলোতে কালো রং চিকচিক করছে। তন্নি মনে মনে আওড়ায়, আলালের ঘরের দুলালের গাড়িও তো এমন। তখনই গাড়ির কাছ নেমে যায় এবং দৃশ্যমান হয় দুলালের আদলখানা। মনে মনে হাসে তন্নি। মন ঠিক বলছিল। দুলাল চোখ হতে সানগ্লাস খুলে গম্ভীর স্বরে বলে ওঠে, বউ, গাড়িতে বসো। তন্নির হাসি পায়। চুপ করে হাসি গিলে দ্রুত পা চালাতে চালাতে জবাব দেয়, সরি ভাইয়া, তুমি যার তার গাড়িতে ওঠে না। অর্ণব বিরক্ত গলায় বলে, ইনক্রেড না করতে চাইলে উঠে বসো। তন্নি থামে না। সে যেন পণ করেছে গাড়িতে উঠবেই না। এবার অর্ণব ধমকে বলে ওঠে, গড প্রমিস, আমাকে নামতে হলে ঠোঁটে চুমু খেতে খেতে গাড়িতে তুলবো। থেমে যায় তন্নির পা। সাথে সাথে খুলে যায় গাড়ির দরজা। তন্নি তাড়াহুড়ো করে অর্ণবের কোলের উপরই বসে পড়ে। আর চোখে পাশে বসা বাদুরটাকে পর্যবেক্ষণ করছে তন্নি। লোকটা আগে পরিপাটি ছিল না, তবে এখন রূপচর্চায় বেশ সময় ব্যয় করে। দুহাতে পেশি শার্ট ভেদ করে ফুলে উঠেছে। নিয়মিত ব্যায়াম করার ফল নিশ্চয়ই। কপাল সমান চুলগুলো জেল দিয়ে শার্ট করে নিয়েছে। বা হাতের কবজিতে কালো বেল্টের ঘড়ি চলছে। ফর্সা লোমশযুক্ত হাতে বেশ মানিয়েছে হালকা কালচে রঙের। অধরে নজর পড়তেই বুক কেঁপে ওঠে। শয়তান ছেলে অধর গোল করে শীষ বাজাচ্ছে। এত আকর্ষণীয় লাগছে, নজর ফেরানো দায়। তন্নির ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে, কিন্তু সাহসে কুলাবে না। মনে পড়ে সেই দিনের কথা, যেদিন তারা গোটা একটা রাত একসাথে কাটিয়েছিল।
চুমুর বর্ষণ নেমেছিল তন্নির অধরে। ইস, কি যে লজ্জাজনক পরিস্থিতি। শুকনো ঢোক গিলে তন্নি নজর ফিরিয়ে এদিক সেদিক তাকায়। এসির বাতাসেও অস্থির লাগছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অর্ণব আর চোখে তাকায় তন্নির পানে। গাল দুটো লাল হয়ে গিয়েছে। চতুর অর্ণব চট করেই বুঝে ফেলে লজ্জা পাচ্ছে। মুখ বাঁকায় অর্ণব। পরপরই ভ্রু কুচকে বলে, ধরলাম না ছুইলাম না তাতে লজ্জা পাচ্ছ? বাচ্চার মুখ কি দেখানোর ইচ্ছে নেই আমার? নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা করতে থাকা তন্নি স্থির হয়ে যায়। মাথা নুয়ে মুখ আড়াল করার চেষ্টা করে। নিজের প্রতি নিজেই বিরক্ত। আশ্চর্য, চুমু খেয়েছে 100 বছর আগে। আজকে লজ্জা পাওয়ার কি হলো? তন্নি, আসলেই তুই ন্যাকা। জবাব না পেয়ে অর্ণব পাল্টা প্রশ্ন করবে, তখনই ফোন বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুচকে পকেট থেকে ফোন বের করে। স্ক্রিনে আকাশের নামখানা ভাসছে। চটজলদি রিসিভ করে অর্ণব। স্পিকার অন করে ফোনটা রেখে দেয় সামনে এবং গম্ভীর স্বরে বলে, বলো। আকাশ অসহায় গলায় বলে ওঠে, ভাই, আমি বিয়ে করেই বাসর সাধতে চাই। বউ পাশে রেখে কিংবা বউ দূরে রেখে থাকতে আমি পারবো না, কিন্তু এই মাইয়া বলে কিনা বিয়ে করলেও তাকে সময় দিতে হবে। তন্নির আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। কি বলছে এসব? অর্ণব তন্নির দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে, এখনই টেস্ট করতে গিয়েছিলে নাকি? বলে টেস্ট? শাড়ি কিনেছি সেটাই দিতে গিয়েছিলাম। তখন বাংলা সিনেমার নায়িকাদের মতো বলল, ভাই এখনো সময় আছে, বিয়ে বন্ধ কর। রোমান্স করতে পারবে এমন মেয়ে লাগবে আমার। ঘরের বাইরে কিংবা সোফায় ঘুমোতে পারবো না আমি। শালা চুপ যা। 4 বছর হলো বিয়ে করেছি, এখনো বাসর করতে পারলাম না। আর বিয়ের আগেই বাসর নিয়ে মাতামাতি। পশু মানুষ তুই। পশু মানুষ হতে হলে ধৈর্য ধরতে হবে। প্রতিদিন আমার কাছে 1 ঘন্টা করে ক্লাস নিবি, শেখাবো তোকে। এখন রাখ, ড্রাইভ করছি। কল কাটে অর্ণব। তন্নি ফের মাথা নিচু করে ফেলে। অধরকণে ফুটে উঠে হাসির রেখা পরপরই মিলিয়ে যায়। অনুভব করে তন্নির কোনো ফ্রেন্ড নেই, মনের কথা শোনার মতো মানুষ নেই। এই যে আকাশ যেমন নির্দ্বিধায় অর্ণবকে মনের কথা শেয়ার করলো, খুনসুটিতে মেতে উঠল, তন্নির এমন কেউ নেই। মনের কথা মনে জমতে জমতে পছন্দ ধরেছে। জীবনে একজন বন্ধুর বড্ড প্রয়োজন। অথয়ের সাথে দূরত্ব তৈরি হওয়ার পর থেকে আর কাউকে বন্ধু বানাতে ইচ্ছা হয়নি। নতুন কলেজের অনেকেই পরিচিত হতে চেয়েছিল তন্নির সাথে, কিন্তু অতি সাবধানে এড়িয়ে গিয়েছে ওদের। নিঃসঙ্গতায় কলেজ পাশ করেছে। দীর্ঘশ্বাস ফেলে তন্নি জানালায় মাথা এলিয়ে দেয়। ঘুম পাচ্ছে, কাল সারা রাত ঘুম হয়নি। এমনিতেও এখন নির্ঘুম রাত কাটে। বেসামাল কিছু স্মৃতি ঘুম কেড়ে নিয়েছে। লেজ ছাড়া এক বাদরের চিন্তায় 2 চোখের পাতা এক করতে পারে না। হাতটা ধরবে মায়াবতী? ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে ওঠে অর্ণব। তন্নি চমকায়, কেননা সবেই 2 চোখের পাতা এক করেছিল। চোখ খুলে এক পলক তাকায় অর্ণবের হাতের পানে, পরপরই মুখের দিকে তাকায়। পুরুষালী শক্তপোক্ত হাতের উপর নিজের তুলতুলে হাতখানা রাখে। অর্ণব শক্ত করে ধরে, তন্নি বিড়বিড় করে আওড়ায়, বাবাকে মানিয়ে আমাকে কাছে টেনে নিন না অর্ণব, আপনার বিরহে হয়ে আমি শেষ হয়ে যাচ্ছি। অর্ণবের কর্ণকুহরে প্রবেশ করে না তন্নির বলা কথা। সাথী এবং আকাশের বিয়ের কার্যক্রম শেষ হয়েছে। সাথীকে খুশি মনে বরণ করে নিয়েছে আশিকের বাবা মা, কিন্তু টেনশনে আছে আশিক। বিয়ের পরেও সাথী কথা বলেনি আশিকের সাথে। মাইয়া মানুষ এমন কেন? কথা কেন বলে না? এড়িয়ে কেন চলে? ফুল সাজানো রুমে সাথী বসে আছে অথই এবং তন্নি। ক্ষণে ক্ষণে কুকড়ে যাচ্ছে সাথী। তন্নির হাতখানা শক্ত করে আঁকড়ে ধরছে। বেশ অবাক হয় অথই এবং তন্নি। তুমি কি ভয় পাচ্ছ সাথী? অথই সাথীর মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে রিনরি নিয়ে জবাব দেয়, আমি অসুস্থ আপু, উনি যদি আমার সাথে জোর জবরদস্তি করে। স্পষ্ট ভয় ফুটে উঠেছে সাথীর চোখে মুখে। 14 বছর বয়স মেয়েটার ভাগ্যে নির্মম পরিহাসে জীবন এখানে এসে দাঁড়িয়েছে। এখন তোর স্কুলে যাওয়ার কথা, পড়ালেখা নিয়ে চিন্তা করার কথা। সাথীর কপালে চুমু খেয়ে তন্নি আশ্বাস দিয়ে বলে, আশিক ভাইয়া ভীষণ ভালো মানুষ, তুমি তার সাথে কথা বলছো না বলে ভয় পাচ্ছে। একটু কথা বললেই হবে, শুধু তোমার অনুমতি ছাড়া ছুবে না তোমায়, কথা দিলাম আমি। ভরসা পেল বোধহয় সাথী একটু স্থির হয়ে বসেছে। তখনই অর্ণব এবং আশিক প্রবেশ করে রুমে। দিন শেষে মানুষ নিজের দায়িত্বের কাছে হেরে যায়। সকল পিছুটানকে পেছনে ফেলে দায়িত্বকে আঁকড়ে ধরে বাঁচে। আর যদি হয় মেয়ে মানুষ, তাহলে তো তার দায়িত্ব আকাশ ছোঁয়া। সম্পর্ক, ভালোবাসা, পিছুটান সবগুলোকে উপেক্ষা করেও শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে না তন্নি। প্রতি মুহূর্তে নিজের সাথে যুদ্ধ করে টিকে রয়েছে জগৎ সংসারে। প্রচণ্ড ভালোবেসেও নিজেকে শক্ত খোলসে আবদ্ধ করে রেখেছে। দিন শেষে নিস্তব্ধ রাতে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসে সে।
বালিশ আঁকড়ে কেঁদে ফেলে আপনা আপনি। তবে সেই কান্নার শব্দ হয় না। বাবা মা শুনে ফেললে জবাব দিতে পারবে না, যে অবশ্যই জবাব চাইবে না। তারা বুঝে ফেলবে মেয়ের চাপা কষ্ট। তবে তন্নি চায় না তারা সেটা বুঝুক। পড়ে ফেলুন তন্নিকে। ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে গোটা কক্ষ। তন্নি নিজে হাতে সাজিয়েছে এই কক্ষ। এখানে আজকে বিবাহিত জীবনে সূচনা করবে আকাশ সাথী। তন্নির খুব করে ইচ্ছে করছিল আকাশকে বলতে, ভাই সাথী আজ আমার সাথে ঘুমাক, বাচ্চা মানুষ আপনার সাথে থাকতে ভয় পাবে। তবে এ সংকোচে বলতে পারে না। আকাশের বাবা আফসারউদ্দিন ভীষণ ভালো মানুষ, হেসে কথা বলেন সকলের সাথে। আর মা রাজিয়াও ভীষণ মিশুক, তবে স্পষ্টবাদী। তার যেটা ভালো লাগবে না মুখের উপর বলে দিবে। এই গুণটা তন্নির বেশ পছন্দ। মানুষ তো এমনই হওয়া উচিত। পেছনে কথা বলা মানুষগুলো ভয়ঙ্কর, সামনে বলে কষ্ট দেওয়া ভালো। তন্নি বিছানায় লাভ শেপ এঁকে তাতে গোলাপের পাপড়ি দিচ্ছে, ভরে দিচ্ছে। অথই কথা বলছে তো বলছই। কলেজে আজকে এটা হয়েছিল, কালকে ওটা হয়েছিল। পরশু সাগর ভাইয়াকে দেখেছি। তন্নির একটুও বিরক্ত লাগছে না, বরং মনোযোগ দিয়ে শুনছে প্রাণপ্রিয় বান্ধবীর বক্তব্য। চটজলদি একটা ব্যাপার বুঝে ফেলে। অথই নামক এই চঞ্চল ও হরিণী সাগর নামক সুপুরুষকে মারাত্মক ভালোবাসে, জান প্রাণ দিয়ে ভালোবাসে, যাকে বলে মনে মনে বেশ খুশি হয় তন্নি। সাগর ভালো ছেলে, সে অথয়ের মতোই একটা ভালো মেয়েকে ডিজার্ভ করে। ভীষণ সুন্দর হবে তাদের জুটি, দুজনকে একসাথে বড্ড মানাবে। আনমনে হাসে তন্নি। মায়াবতী। হাত থেমে যায় তন্নির। মাথা তুলে দরজার পানে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে অর্ণব, হাতে তার দুধের গ্লাস। কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে, তা হতে টপ টপ করে পানি পড়ছে। শর্ট হাতার সাদা রঙের টি শার্ট গায়ে চাপিয়েছে, বুকের উপর লেখা ফরএভার। দুই হাতের মাসেল ফুলে ফেপে উঠেছে। কালো রঙের ট্রাউজার, খালি পা, ব্যাস এইটুকুই। তবুও বেশ ভালো লাগছে তন্নির কাছে। দেখতেই ইচ্ছা করছিল শুধু। কোকড়া চুলগুলো মুছে দিতে ইচ্ছা করছে। শক্তপোক্ত বুকে মাথা রেখে হৃদস্পন্দন শুনতে ইচ্ছা করছে। চাপদাড়িতে নিজের গাল ঘষে নিতে মন চাচ্ছে। তন্নিকে এভাবে তাকাতে দেখে ভ্রু কুচকায় অর্ণব। সেটাও এক সৌন্দর্য। দুই ভ্রু আড়াআড়িভাবে ভাঁজ ফেলেছে, কপালে 3টে ভাঁজ পড়েছে। বিলাই আখিজোড়া খানিকটা বড় বড় হয়ে গিয়েছে। আনমনে তন্নি বলে ওঠে, আমাকে মায়াবতীর বলে ডাকবেন না প্লিজ। অর্ণব ফোঁস করে শ্বাস টানে, বড় বড় পা ফেলে এগিয়ে আসে। অথই সরু দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তন্নিকে। এক পর্যায়ে মাথায় গাঁটটা মেরে বলে, এই তন্নি, কি হয়েছে? তন্নির হুঁশ ফিরে এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে নিজেকে স্বাভাবিক করতে থাকে। ছি ছি, এতক্ষণ কি নির্লজ্জের মতো লোকটার দিকে তাকিয়েছিল? কি ভাবলো উনি? তন্নিকে নিশ্চয়ই বেহায়া ভেবেছে। অর্ণব টি টেবিলে দুধের গ্লাস রেখে বলে। অথই সাথে সাথে জবাব দেয়, অলমোস্ট ডান দা ভাই, ওদের নিয়ে আয়। ওকে, বাট তোরা না বের হলে কি করে আনবো? বারবার তোরা শুনে বেশ রাগ হয় তন্নির। তোরা কি? তন্নিকেও কি তুই বলে সম্বোধন করলো কেন? তন্নি কি লোকটার বোন লাগে নাকি? আশ্চর্য। গোলাপের পাপড়িগুলো ফ্লোরে ফেলে দেয় তন্নি। শাড়ির আঁচল ঠিক করতে করতে জবাব দেয়, তোরা বের হ অথই, তোরা না বেরোলে ভাইয়া আসবে না। নির্লজ্জ নাকি তোরা? অন্য ফিক করে হেসে ফেলে। অথয়ের কাঁধে জড়িয়ে বলে, তিনি শোনো, তোরা আগে বের হ, আমরা তোর পিছনে পিছনে আসছি। রাগে নাকের পাটা ফুলতে থাকে তন্নির। ডিরেক্টলি তুই বলল, কত বড় সাহস! মনে মনে অর্ণবকে বকা দিতে দিতে বেরিয়ে যায় কক্ষ হতে। অর্ণব ও অথয়ের কাজ জড়িয়ে বের হয়। রাজিয়া বেগমের কাছে অথয়কে শুইয়ে দিয়ে আসে। তারপর আশিক সাথীকে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। সাথী জড়সড় হয়ে বসে পড়ে খাটের এক কোনায়। এই সুযোগে অর্ণব পকেট থেকে বের করে কাঙ্ক্ষিত জিনিস আশিকের হাতে গুজে দেয় এবং ফিসফিস করে বলে, 5 প্যাকেট আছে, সবগুলো কাজে লাগাতে না পারলে তোর কেটে ফেলা হবে শালা। আশিক শুকনো ঢোক গিলে নিজের হাতের মুঠোয় দৃষ্টি দেয়। সবগুলো ব্যবহার করা পসিবল? জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে অর্ণবের মতোই ফিসফিস করে বলে, তোর জন্য রেখেছিস কয়টা প্যাকেট? অর্ণব মেকি হেসে বলে, তোর মতো দুর্বল না আমি, 1 প্যাকেট রেখেছি, তাও জানি তুই ওয়ান টাইম ব্যান্ডেজ আনতে হবে। এবার আশিক হেসে ফেলে। অর্ণব আশিকের মাথায় চাটি মেরে বেরিয়ে যায় রুম থেকে। বাইরে থেকে দরজা লাগাতেও ভুলে না। হ্যালো বাবা, আমি আশিক ভাইয়াদের বাসায় থেকে যাবো আজকে। অথই রয়েছে এখানে, কাল সকাল সকালই বাসায় পৌঁছে যাবো, পাক্কা প্রমিস। ওপাশ থেকে কি বলে অর্ণব শুনতে পায় না, তবে তার জবাবে তন্নি বলে, মন পাপা, এত ভয় কেন পাচ্ছ? এখানে আন্টি আছে, আঙ্কেল আছে, অথই আছে, সেফ থাকবো আমি। এই তো এখনই আন্টি আর অথইয়ের সাথে ঘুমাবো। তখনই অর্ণব তন্নির ফোনখানা টেনে নিয়ে নেয়। তন্নি চমকায়, ধরফড়িয়ে ওঠে বুকখানা। অর্ণব মুহূর্তে ফোন কানে তুলে ফটফট করে বলে, শ্বশুরমশাই, আপনার মেয়ে আর আমি একসাথে এক ঘরে ঘুমাবো আজকে, শুধুই ঘুমাবো, টেনশন করবেন না। আপনার মেয়ে একদম সেফ থাকবে। একটা চুমু খাবো না, আপনার টাকলো মাথায় করছো।
বলেই ফট করে কল কেটে দেয়। তন্নি চোখ মুখ খিচে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ে। কি বললো এসব? কান গরম হয়ে উঠেছে, ধোঁয়া বেরোচ্ছে বোধহয় কান দিয়ে। বাবা কি মনে করলো? এই মুখ নিয়ে কি করে বাবার সামনে গিয়ে দাঁড়াবে? তন্নির মুখ পানে তাকিয়ে অর্ণব বাঁকা হাসে। মানতেই হবে, আশিকের বাড়ির ছাদটা ভীষণ সুন্দর। ছাদের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে জ্যোৎস্না আর ঝিরিঝিরি হাওয়া। এই মুহূর্তে ওরা দাঁড়িয়ে আছে চিলেকোঠার সামনে। অর্ণব এক হাত রাখে তন্নির কোমরের পাশের দেয়ালে। ইচ্ছে করছিল হাতখানা নরম উদরে রাখার, তবে ইচ্ছেটা দমন করলো। অপর হাত মাথার উপরে দেওয়ালে, মুখটা খানিকটা ঝুঁকিয়ে থেমে থেমে বলে, দূরত্ব, লুকোচুরি, অভিমান আর ভালো লাগছে না। এবার সবটা ঠিকঠাক করতেই চাই, নয়তো সবটা শেষ করতে চাই। শুকনো ঢোক গিলে তন্নি পিটপিট করে চোখ খুলে সিগারেটে পোড়া ওষ্ঠের পানে তাকায়। হৃদস্পন্দন তার নিজ গতিতে লাফিয়ে যাচ্ছে। ছুঁয়ে দিতে ইচ্ছা করছে, হাত দিয়ে নয়, অধর দিয়ে। নিজ ইচ্ছেকে ধামাচাপা দিতে নজর ফিরিয়ে রিনরিনিয়ে প্রশ্ন করে, বাবাকে এসব না বললে হতো না কি? ঠোঁট কামড়ে হাসে অর্ণব। আবছা আলোতে সেই হাসি বুকে বিঁধে তন্নির। ডান হাতটা আপনা আপনি চলে আসে অর্ণবের গালে, আলতো করে হাত বুলিয়ে দেয়। মাথাটা এলিয়ে দেয় অর্ণবের বুকে। আবেশে চোখ বন্ধ করে ফেলে অর্ণব। প্রিয়তমার নিজ উদ্যোগে প্রথম স্পর্শ। বললাম লুকোচুরি ভালো লাগছে না, এবার যা করব ওপেনে করব। তন্নি ফের মাথা তুলে তাকায় অর্ণবের পানে, কিছু বলার জন্য মুখ খুলে। কিন্তু অর্ণব চটজলদি মাথার উপরে থাকা হাতখানা নামিয়ে আনে তন্নির ঠোঁটে। এক আঙ্গুল ঠোঁটে ঠেকিয়ে মোলায়েম স্বরে বলে, উফ, চুপ, কোনো কথা নয়। এবার থেকে কথা বলবো আমি, শুধু শুনবে। আজকে একটু বেশি আদুরে লাগছে আলালের ঘরে দুলালকে। তন্নির বেশ ইচ্ছে করে উচ্চস্বরে বলতে, মিস্টার অর্ণব চৌধুরী, আজকে থেকে আমি আপনার নাম রাখলাম দুলাল। আপনাকে দুলাল বলে ডাকবো আমি। অর্ণব তখন যদি ফের প্রশ্ন করে, পৃথিবীতে এত নাম থাকতে তুমি আমায় দুলাল কেন ডাকো? তখন তন্নি জবাব দিবে, আপনি আলালের ঘরের দুলাল, মানে ধনী বাবার ছেলে, তাই? ভাবতে ভাবতেই তন্নি অনুভব করে তার উদরে ঠান্ডা একটা হাত প্রবেশ করেছে সারি ভেদ করে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে তন্নি। আঁখি পল্লব বন্ধ করে হাত রাখে অর্ণবের হাতের উপর। ইতিমধ্যে নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। চাঁদের আলো স্পষ্ট লেপটে পড়েছে তন্নির চোখে মুখে। ভীষণ মায়াবী লাগছে। অর্ণব ঠোঁট কামড়ে মৃদু হাসে, মাথাখানা নিচু করে তন্নির মুখোমুখি হয়। বন্ধ চোখের পাতায় চুমু দিয়ে ফিসফিস করে বলে, বউ, কিস মি প্লিজ। তন্নি জবাব দেয় না, তাকায়ও না। মুহূর্তে অশান্ত হয়ে ওঠে অর্ণব। হাতের বিচরণ গভীর হতে থাকে। তন্নি কেঁপে উঠতে থাকে এবং পিটপিট করে চোখ খুলে। ইতিমধ্যে কপাল কুঁচকে ফেলেছে অর্ণব। ফের বলে ওঠে, জাস্ট একটা চুমু, 1 মিনিট না, থাক 30 সেকেন্ড। আচ্ছা যাও, 10 সেকেন্ড। জাস্ট একটা ঠোঁট ছুলেই হবে, প্লিজ আমার শোনাবো একটু। তন্নি শুকনো ঢোক গিলে। অর্ণব দুই হাতে কোমর জড়িয়ে তন্নিকে শূন্যে তুলে ফেলেছে। ইতিমধ্যে দুজনের উচ্চতা এবার সমান সমান। নিজের ভারসাম্য ঠিক রাখতে অর্ণবের গলা জড়িয়ে ধরেছে তন্নি। এই জান, দিব? বাকিটা বলতে পারে না অর্ণব। তখনই তন্নি নিজ ওষ্ঠদ্বয় অর্ণবের ওষ্ঠদ্বয়ের ভাঁজে মিলিয়ে দেয় এবং ততখানি কি সরিয়ে ফেলতে চায়, তবে অর্ণব সরতে দেয় না, শক্ত করে আঁকড়ে ধরে। চুম্বনে ভরিয়ে তুলতে শুরু করে তন্নির অধর। তাদের ভালোবাসাময় খুনসুটি বেশিক্ষণ টিকতে দেয় না আকাশের মা আমেনা। তিনি টর্চলাইট জ্বালিয়ে তন্নিকে ডাকতে ডাকতে সিঁড়িতে উঠছে। তার ডাক কান পৌঁছাতেই অর্ণবের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার পায়তারা করতে থাকে তন্নি। অর্ণব ছেড়ে দেয় তন্নির ওষ্ঠ, নামিয়ে দেয় নিচে এবং কর্কশ্বরে প্রশ্ন করে, ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? তন্নি শাড়ির আঁচল দিয়ে নিজ ওষ্ঠ মুছে নেয় এবং ভয়ার্থক স্বরে বলে, আন্টি আসছে, আপনি লুকিয়ে পড়ুন। তখন অর্ণবের কানেও সেই ডাক পৌঁছায়। বিড়বিড় করে বেশ কয়েকটা কঠিন গালি আওড়ায়। তন্নিকে বলে, কিছু একটা বললে পাঠিয়ে দাও একে। তারপর চিলেকোঠার পেছনে লুকিয়ে পড়ে। তখনই আমেনা ছাদে পৌঁছায়। তন্নিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে বলে, একা দাঁড়িয়ে আছো কেন? এসে ঘুমাবে। তন্নি আমতা আমতা বলে, আর একটু থাকি। না, এসো। তোমার জন্য আমার ঘুম আসছে না। দুদিনের জন্য অতিথি হয়ে এসেছো বলে ভেবো না কিছু বলবো না। চলো আমার সাথে। তন্নির হাত ধরে তিনি হাঁটতে শুরু করে। তন্নি পেছনে ফিরে তাকায়। অর্ণবের রাগী মুখটা দেখে শুকনো ঢোক গিলে। তন্নি চোখের আড়াল হতেই অর্ণব দাঁতে দাঁত চেপে দেয়ালে ঘুষি মারে। শালা আপন বউয়ের সাথে একটু রোমান্স করব, তাও জনজনের লোক এসে হাজির হবে। এবার দেখছি পাবলিক প্লেসে বউকে আদর করতে হবে। ভাল লাগে না।
আশিক বেশ কিছুক্ষণ হলো সাথীর সাথে কথা বলার চেষ্টা করছে, তবে মেয়েটার মুখ থেকে টু শব্দ বের করতে পারছে না। জড়সড় হয়ে বসে আছে খাটের ঠিক মাঝখানটায়। এতগুলো প্রশ্ন করে ফেলেছে ইতিমধ্যেই, একটা প্রশ্নেরও জবাব দিচ্ছে না। আশিক হতাশ হয়ে কল করে অর্ণবকে। হ্যালো ভাই, বালের বউ তো কথাই বলে না। অর্ণব আসমান পানে তাকিয়ে কঠিন গালি দেয় আশিককে। আশিক ভড়কে গিয়ে জিজ্ঞাসা করে, আমি কি করেছি? হাল করছে, তুই আমার শালা, তোর বউ বাচ্চা, সে ভাবছে তুই কথা শুরু করলেই রোমান্স শুরু করে দিবি, তাই ভয় পাচ্ছে। তুই ওকে বল আমি তোর সাথে শুধু কথা বলবো, একদমই টাচ করবো না। আশিক চিন্তিত স্বরে জিজ্ঞাসা করে, করবো না? না শালা, করবি না। যতদিন আমি বউকে আদর করতে পারবো না ততদিন তুইও করবি না, করলে খুন করে ফেলবো তোকে। শুকনো ঢোক গিলে আশিক কাপা কাপা গলায় বলে, তাহলে বিয়া কেন কইরাইলি পাশে বউ রেখে? আর একটা কথা বললে তোর গোপন অঙ্গ পাবলিক প্লেসে মেলে ধরবো আমি। ধপ করে কল কেটে দেয় আশিক। বার কয়েক বুকে থুতু নেয়। পাল বুঝি পড়লো। পাঞ্জাবি খুলে টি শার্ট পরে নেয় আশিক। তারপর শুকনো কাশি দিয়ে এগিয়ে যায় সাথীর পানে। পাশে বসে নরম স্বরে বলে, সাথী ভয় পাচ্ছে আমায়, আমি তোমায় কিচ্ছু বলবো না, কথা বলো আমার সাথে। সাথী কাপা কাপা স্বরে বলে, ছুবেন না তো আমায়? আশিক মনে মনে বলে, না, শোকেসে সাজিয়ে রাখবো। মুখে বলে, তুমি অনুমতি না দিলে ছুবো না। বোধহয় একটু ভরসা পেল সাথী। ঘোমটা ফেলে তাকায় আশিকের পানে। আশিক হাসে, হাত বাড়িয়ে সাথীর মাথায় হাত বুলিয়ে দেয়। তোমার বন্ধু ভাবতে পারো, একদমই ভয় পাবে না। ঘুম নেই তন্নির চোখে। মাথার উপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের পানে তাকিয়ে আছে। অথই তন্নিকে জড়িয়ে শান্তিতে ঘুমাচ্ছে। আমেনা বেগমও বোধহয় ঘুমাচ্ছে। আলো নেভানো বলে তন্নি আজ করতে পারছে না। ফোনে শব্দ হয়। তন্নি বালিশের কোণা থেকে ফোন তুলে দেখতে পায় অর্ণব মেসেজ করেছে। উনি ঘুমিয়ে পড়লে চলে আসবে। তন্নিও সাথে সাথে লিখে, রিস্ক হয়ে যাবে। বালে রিক্স, তুমি আসবে নাকি আমি যাব? আসছি আমি। বলেই আলতো হাতে অথইকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। তারপর ধীরে ধীরে খাট থেকে নামতে থাকে। তখনই আমেনা বেগম বলে ওঠে, কোথায় যাচ্ছ? তারেক এর স্মার্টফোনটা উধাও। গোটা রুম তন্ন তন্ন করে খুঁজে ফোনের সন্ধান পাচ্ছে না। ঘুম কাতুরে ইতি বেগম ঘুমিয়ে পড়েছে বেশ খানিকক্ষণ আগেই। তাকে ডাকার সাহস নেই। তারেকে ডাকলে রণক্ষেত্র বাঁধিয়ে দিবে। রুমের লাইটটা পর্যন্ত অন করা যাবে না। এদিকে ফোনটা খুঁজে পাওয়াও জরুরি। শেষবার তন্নির সাথে কথা বলে ফোনখানা রেখেছিল ও বসার ঘরে টি টেবিলের উপর। তারপর খবরের কাগজ পড়ছিল। পাশে বসেই তামিম দুধ খাচ্ছিল। তার মানে তামিম নিল কি? মুহূর্তেই তারেকের মুখশ্রী শক্ত হয়ে আসে। ছেলে যদি ফোন নিয়ে থাকে 2-4টা থাপ্পড় বসিয়ে দিবে গালে। গতকালই তামিম ঘোষণা দিয়েছে তার আলাদা কক্ষ প্রয়োজন। বইখানা, ব্যাগপত্র সব নিয়ে তার অন্যের রুমে থাকার ইন্টারেস্ট নেই। বড় হয়ে গিয়েছে, এখন থেকেই আলাদা কক্ষ লাগবে। তারেক দাঁতে দাঁত চেপে ছেলের আর্জি মেনে নিয়েছে। তাছাড়া উপায় আছে? লেজ ছাড়া বাদর ছেলে তার, যেটা বলবে সেটাই সই। তার কথার বাইরে এক পা নড়বে না। তারেক অন্ধকারে হাতড়ে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে আলো জ্বেলে পা টিপে হাজির হয় তামিমের রুমের সামনে। দরজা ভেরানো, অবশ্যই ভিড়িয়ে রাখতো না, কিন্তু দরজার ছিটকিনি উপরে নাগাল পায় না তামিম। তার জন্যেই আটকাতে পারেনি। নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে তারেক। যা ভেবেছিল তাই। তামিম ফোনখানা কানে চেপে ফিসফিস করে কথা বলছে। জান, আর একটু অপেক্ষা করো। এই তো পিএইচডি পাশ করলেই তোমার বাড়িতে প্রপোজাল দিব বিয়ের। ওনারা না মানলে পালিয়ে যাব, তারপর দুজনে ভিক্ষা করে সংসার চালাবো। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। তার বিপরীতে তামিম পুনরায় বলে, জানো, আমি বড় হয়েছি, ভিক্ষা করা তেমন কোনো কঠিন কাজ না। বাটি হাতে কলেজের সামনে বসে বলবো, আল্লাহর নামে যে যা পারেন দিয়া যান। আমার বউ পোয়াতি, তার পেট কাটতে টাকা লাগবে। এসব আমি শিখেছি স্কুলের সামনে যে লোকটা ভিক্ষা করে তার থেকে। 5 দিন ট্রেনিং নিয়েছি, তার জন্য অবশ্য 100 টাকা দিয়েছি তাকে। বিজনেসে ব্যয় করতেই হয়, ব্যয় না করলে বাকিটা শেষ করতে পারে না। তার আগে তারেক ফোনটা টেনে নিয়ে যায়। তামিম হকচকিয়ে উঠে বসে। বাবার পানে নজর পড়তেই শুকনো ঠোক গিলে মনে মনে আওড়ায়, আমি রে আজকে তোকে মেরেই ফেলবে। তোর আর বিয়ে করার শখ পূরণ হলো না। তবে তামিমকে অবাক করে দিয়ে তারেক মৃদু হাসে। ছেলের পাশে বসে টেনে কোলের উপর বসিয়ে নেয়। আদর করে চুমু খায় কপালে। তারপর ধীরস্বরে বলে, আব্বা, আর একবার দুষ্টুমি করলে তোমাকে হোস্টেলে পাঠিয়ে দিব, ভালো লাগবে। তামিম গোমরা মুখে তাকিয়ে থাকে। বাবার মুখ পানে কিসের দুষ্টামি করলো? সে তো ভালোবেসে বিয়ে করতে চাইলো। শুধু বিয়ে করা দুষ্টুমি হলে তো বাংলাদেশটা সিঙ্গেল থাকতো, তাই না? সাথী, তুমি খেতে ভালোবাসো? মাথার উপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের পানে তাকিয়েছিল সাথী। আশিকের কথা শুনে ফিরে তাকায়। অকপটে জবাব দেয়, ফুচকা ভীষণ পছন্দ আমার। আপনার?
আশিক বিড়বিড় করে বলে, তোমার ঠোঁট কিন্তু খাওয়ার কপাল নেই। ছোট ছোট নয়নে তাকায় সাথী। কিছু বললেন? বললাম আমারও। তাহলে চলুন কাল আমরা ফুচকা খেয়ে আসি। ফুচকা খাওয়ালে আমাকে খেতে দিবা? কি? আশিক গোমরা মুখে জবাব দেয়, ফুচকার টক? হ্যাঁ দিব। তাহলে পাক্কা? পাকা। অতঃপর দুজনাই নীরব হয়। আশিক উসখুস করছে, ঘুম তার আসবেই না। পাশে হালাল বউ রেখে ঘুমানো যায়? এটা অসম্ভব। এদিকে বউ কি সুন্দর, ডাকছে না। আরে বাচ্চা জামাই হইতো, একটু তো চুমু খেতে বল। আরে কতকাল হয়ে গেলে এই ঠোঁট দুটো মিষ্টি খায় না। শেষবার খেয়েছিল ইন্টারে পড়াকালীন। ক্লাসমেট এক মেয়ের সাথে প্রেম হয়েছিল, সেই মেয়েকে জোর করে ধরে খেয়ে নিয়েছিল কতগুলো চুমু। সেটাই শেষ চুমু ছিল। নারীর ঠোঁটের স্বাদ জানা পুরুষের ঠোঁট কি আর স্থির থাকতে চায়? আশিক এক লাফে উঠে বসে, হকচকিয়ে যায় সাথী, সেও বসে পড়ে। ভয়ার্থক দৃষ্টিতে আশিককে পর্যবেক্ষণ করে প্রশ্ন ছুড়ে। কি হলো? আশিক সময় নেয় না, কাতর স্বরে বলে, সাথী একটা চুমু খাবো প্লিজ, শুধু একটা, একটুখানি এই ধরো ছুবো আর সরে আসবো প্লিজ। সাথী কি জবাব দিবে ভেবে পায় না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। নীরবতাকে সম্মতি ভেবে টুপটাপ ঠোঁটে 4-5টা চুমু খেয়ে নেয় আশিক। সাথে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে, বুকটা কাঁপছে অস্বাভাবিকভাবে। আশিক একটু সময় নেয়, পরপরই বলে, টেস্ট ঠিক বুঝলাম না, আর একটু ঠিক আছে? বলতে বলতে 2 হাত গলিয়ে দেয় সাথীর 2 গালে। ধীর গতিতে এগিয়ে যায় ওষ্ঠের পানে, আলতো করে পুড়ে নেয় নিজের ওষ্ঠের ভাঁজে। একদম ধীরে সুস্থে আলতো করে চুমু খায়। সাথীর একটুও খারাপ লাগে না, বরং ভালো লাগে। খামচে ধরে আশিকের চুল। ফজরের আজানের আগ মুহূর্তে তন্নি সময় পায় অর্ণবের নিকট যাওয়ার। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। অথই তন্নিকে জাপটে ধরে নিশ্চিন্তে ঘুমিয়েছে। আর আমেনা বেগম কথার ফুলঝুরি খুলে বসেছিল, একটার পর একটা কথা বলেই চলেছিল। খানিকক্ষণ আগেই কথা বন্ধ করে ঘুমিয়েছে, এখন নাক ডাকার আওয়াজ আসছে। এই সুযোগে চুপি চুপি কক্ষ ছাড়ে তন্নি। প্রথমে দৌড়ে ছাদে যায়, ছেলেকোঠার ঘর দেখে নেয়, সেখানে নেই অর্ণব। তন্নি তো ভেবেছিল তার অপেক্ষা এখানেই ঘুমিয়ে পড়বে। পরপরই চলে যায় অর্ণবের জন্য বরাদ্দকৃত রুমের সামনে। সেখানে আশিকের বাবার সাথে ঘুমোতে দেওয়া হয়েছে তাকে। তন্নি ভেবে পায় না কি করে জাগাবে অর্ণবকে, বা কিভাবে রুমে ঢুকবে। পরে যদি আঙ্কেল জেগে যায় তাহলে তো লজ্জায় মুখ লুকানোর জায়গা থাকবে না। তিনি নিশ্চয়ই তন্নিকে নির্লজ্জ ভাববে। দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করতে থাকে তন্নি। ইতিমধ্যে কয়েকবার কল দিয়ে ফেলেছে অর্ণবের নাম্বারে, কিন্তু বেহায়া লোকটা কল রিসিভ করছে না। এত রাগ পায় কোথায় লোকটা? মাঝে মধ্যে বিরক্ত লাগে তন্নির, পাষাণ একটা। হঠাৎ নজর পড়ে কিচেনে, সেখানে বাতি জ্বলছে। সে আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আশিকের বাবা রান্না করছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তন্নির। চটজলদি রুমে ঢুকে দরজা বন্ধ করে ফেলে, আর খুলবেই না। কেউ এসে ডাকলেও খুলবে না। ভাবুক নির্লজ্জ, তাতে কি? অর্ণব উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে, কোমর অবধি কম্বল টানা, খালি গায়ে, ফর্সা পিঠখানা সবুজ রঙের ডিম লাইটের আলোয় ঝলমল করছে যেন। তন্নির ইচ্ছে করে টুপ করে একখানা চুমু খেয়ে নিতে, ইচ্ছেকে দমিয়ে রাখা বোকামি। তাই চটজলদি উঠে পড়ে, খাটে শুয়ে পড়ে অর্ণবের পাশে, উদাম পিঠে হাত বুলায়। সারা পিঠময় তন্নির হাতের বিচরণ। পরপরই মাথায় হাত রাখে, ঝাঁকড়া চুলের ভাঁজে ডুবিয়ে দেয় হাত। ধীর গতিতে টেনে দিতে থাকে চুল। অর্ণব বোধহয় আরাম পেল, নড়ে চড়ে তন্নির দিকে ঘুরে আবারও ঘুমিয়ে পড়ে। মৃদু হাসে তন্নি, আধা শোয়া হয়ে বসে। চুমু খায় অর্ণবের কপালে। এই প্রথমবার স্বেচ্ছায় চুমু খেলো। ইস, কি যে লজ্জাজনক ব্যাপার। জান, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। বিড়বিড় করে বলে ওঠে তন্নি। মুহূর্তেই চোখ খুলে অর্ণব 2 হাতে জাপটে জড়িয়ে ধরে। তন্নি চমকায়, বড় বড় নয়নে তাকায়। গলায় মুখ গুজে কেঁপে কেঁপে উঠে তন্নির সর্বাঙ্গ। কাপা স্বরে বলে, ঘুমাননি? আলতো করে কামড় বসায় তন্নির গলায়। ঘুম ঘুম কণ্ঠে জবাব দেয়, তোমার চুমুতে ঘুম ভেঙেছে, এখন ঘুমাবো, চুপচাপ থাকো। চুমাঝুমি পরে হবে, ঘুমাতে দাও। নতুন ভোর, নতুন দিনের সূচনা। ঝলমলে আলোর ঝিলিক নিয়ে পশ্চিম দিগন্ত হতে সূর্য উঠে নতুন সকালের আগমন ঘটায়। শাখায় শাখায় ছড়িয়ে পড়ে আলো। কিছু মুহূর্তে তিমিরে ঢাকা ধরণীকে আলোকিত করে দেয়। কি আশ্চর্য ব্যাপার, তাই না? এখন দুনিয়ায় মানুষ এই সূর্যোদয়কে আশ্চর্য বলে মানে না, কেননা এমন ঘটনা প্রতিদিনই ঘটে। মানুষ অভ্যস্ত। বরং এখন যদি নির্দিষ্ট সময়ের পর সূর্য না ওঠে তাহলে মানুষ আশ্চর্য হবে। ট্রেন লাইনের পাশেই আশিকদের বাড়িটা অবস্থিত। নিরিবিলি পরিবেশ, আশেপাশে 2-4টা বাড়ি রয়েছে, তবে কাছাকাছি নয়, বেশ অনেকটাই দূরে। নতুন ভোরে পাখির কিচিরমিচির শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। মাঝে মধ্যে তীব্র ট্রেনের আওয়াজ ভেসে আসে। এই যা, তন্নির ঘুম ভেঙে গেছে কিছু মুহূর্ত আগে। ভেঙে গেছে বলতে ঘুমোতেই পারেনি তন্নি, সবে একটু ঘুমে ধরা দিচ্ছিল চোখের পাতায়। তখনই অর্ণব মুখ গুজে দেয় তন্নির গলায়, শব্দ করে নাক ডুবিয়ে দেয়।
শিহরণে কেঁপে ওঠে তন্নির সত্তা। সদ্য নেমে আসা ঘুম মুহূর্তে গাড্ডি বোচকা নিয়ে পালিয়ে যায়, রেখে যায় অসহায় তন্নিকে। গত 4 বছর যাবৎ তন্নি ইমাজিন করে এসেছে এমন একটা সকালে, যে সকালটা শুরু হবে অর্ণবের মুখদর্শন করে। গভীর রজনীতে ভেবেছে কেমন হবে অর্ণবের পাশে ঘুমালে, গায়ে হাত পা তুলে দিলে বা একটু চুমু খেয়ে নিলে। অর্ণবের তীব্র ভালোবাসায় ডুবে গেলেই বা কেমন লাগবে। বলিউড হিরোদের মতো কামুক দৃষ্টি ইমাজিন করতেই তন্নি শির দ্বারা দাঁড়িয়ে যায়, অস্বস্তিতে হাঁসফাঁস করতে থাকে। নিজের স্বামীকে নির্লজ্জের মতো কাছে পেতে চাওয়া কি অপরাধ? অবশ্যই অপরাধ, কেননা তাদের সম্পর্কটা স্বাভাবিক নয়। মাঝে মধ্যে তন্নির মনে হয় সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষটিকে আপন করে নিতে, আবার মাঝে মধ্যে মনে হয় থাক না দূরে। ফের নড়ে চড়ে ওঠে অর্ণব, কাঁধ হতে তন্নির আঁচল নামিয়ে দেয়, ব্লাউজের গলা টানতে থাকে। চমকায় তন্নি, অর্ণবের হাতের উপর হাত রাখে, আতঙ্কিত নয়নে তাকায় একবার। সাহেব চোখ বন্ধ করে আছে, যেন এখনো ঘুম ভাঙেনি। তাহলে কি ঘুমের ঘোরেই এমন করছে? নিজের ভাবনার কুলকিনারা খুঁজে পাওয়ার আগে নেশালো স্বরে অর্ণব বলে ওঠে, খুলে ফেলো জান, ডিস্টার্ব করছে তো। বুকের ভেতর টিপ টিপ করছে তন্নির। কি অবলীলায় বলে দিল খুলে ফেলতে। আরে বেড়া, খুলে ফেলো বললেই কি হয়? জোর করে খুলে ফেলতে হয়। শুধু বলিউড হিরোদের মতো লুক দিতে পারে, কাজের কাজ কিচ্ছু পারে না। মনে মনে বিরক্ত হয় তন্নি, লজ্জা শরমের মাথা খেয়ে নিজেই খুলবে। আর কোনো শব্দ করছে না লোকটা। তন্নি একটু ভালো করে খেয়াল করে দেখে ফের ঘুমিয়ে কাদা অর্ণব। আজীব ব্যাপার স্যাপার। ঘুমাবি যখন খুলতে কেন বললি? মানে গাছের মাথায় তুলে ডাবের রস খাওয়ানোর স্বপ্ন দেখিয়ে অর্ধেক পথ পাড়ি দিয়ে ক্লান্ত। ছ্যা। পর মুহূর্তে ফের তন্নির ডান গালে ঠোঁট ছুঁয়ে ধরে আসা গলায় বলে, আই মিস ইউ সো মাচ জান, আই নিড ইউ। কেন বাকিগুলো শেষ করে না। তন্নি হতাশ। এতক্ষণে বুঝতে পারে স্বপ্ন দেখছে লোকটা, মানে প্রতিদিনই স্বপ্ন দেখে। স্বপ্নে কি কি যে করে আল্লাহ জানে। দুষ্টু বুদ্ধি চাপে তন্নির মাথায়। অর্ণবের ধবধবে ফর্সা বুকে চট করে কামড় বসিয়ে দেয়, প্রথমে আলতো করে, তারপর গভীরভাবে। একটু বেশিই লেগেছে বোধহয়। অর্ণব মৃদুস্বরে আহ বলে এক লাফে বসে পড়ে। ভরকায় তন্নি, সেও বুকে হাত দিয়ে বসে পড়ে। একটু বেশিই ব্যথা পেয়েছে কি? নিজে বুকে হাত বুলিয়ে আধবোজা নয়নে তন্নির পানে তাকায় অর্ণব। পরপরই নয়নজোড়া বড় বড়